বিয়ের মণ্ডপে কনে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এখন প্রশ্ন হলো এই যে শাড়িতে আগুনটা কি মণ্ডপ থেকে ধরেছিল, নাকি কেউ ইচ্ছে করে আগুন লাগিয়ে দিয়েছে? তবে তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এত সময় থাকতে খুনি কেন বিয়ের মণ্ডপেই আগুনটা ধরাতে গেল? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম একটি দেশলাইয়ের কাঠি। গল্পটি নেওয়া হয়েছে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা তারকার দপ্তর থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক, প্রীতম, রাজ চক্রবর্তী এবং আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে কৃষ্ণেন্দু মণ্ডল। শব্দগ্রহণ ও ভাষা পরিবর্তনে রয়েছে ধূমকেতু। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এইরকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বিয়ে বাড়িতে একটা সানায়ের সুর বেজে চলেছে বলাটা ভুল। কিছুক্ষণ আগে পর্যন্ত বেজে চলেছিল, এখন সব বন্ধ। গোটা বাড়িতে শোকের ছায়া। আর শুধু শোকের ছায়া বললে ভুল হবে। একটু আগে যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটে গেছে সেটা বোধহয় কেউই এখনো পর্যন্ত হজম করে উঠতে পারেনি। নিমন্ত্রিতরা সবাই এদিক ওদিক ছড়িয়ে বসে রয়েছেন। কেউ কেউ আবার ইতস্ততভাবে দাঁড়িয়ে কথাবার্তা বলছে। আমি আর দুজন কনস্টেবল ব্যাপারটা দেখার জন্য বিয়ে বাড়িতে এসে পৌঁছেছি। যারা সানাই তবলা এসব বাজাচ্ছিল তারাও একপাশে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। আলোর লোক, অন্যান্য কাজের লোক, রান্নার লোক, এমনকি খাওয়া দাওয়া পরিবেশন করবার জন্য লোক সবাই দাঁড়িয়ে রয়েছে। বিয়ের আসরে এমন একটা আনন্দের শুভ মুহূর্তে এত বড় একটা অঘটন যে কিভাবে ঘটে গেল সেটাই কেউ বুঝে উঠতে পারছে না। বাড়ির লোকেরা কান্নায় ভেঙে পড়েছে। বরের সাজে যে বসেছিল তার মুখটাও কেমন যেন হতভম্ব হয়ে আছে। আসলে ব্যাপারটা এখনো পর্যন্ত আন্দাজ করে উঠতে পারছে না। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সও এসে পড়েছে। আমার তত্ত্বাবধানেই মৃতদেহটা তুলে নেওয়া হলো। যদিও মেয়েটা এখনো মারা যায়নি, তবে তার অবস্থা খুব একটা ভালো না। এখান থেকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাওয়া যাবে কিনা তাও বোঝা যাচ্ছে না। প্রায় মৃত দেহটি অর্থাৎ মুমূর্ষ মেয়েটার শরীর অ্যাম্বুলেন্সে উঠে গেল। তার বাবা মা এমনকি আরও একজন ছিল, বাকিদের আমি চিনি না। অ্যাম্বুলেন্সটা চলে যাওয়ার পরে আমার দিকে এগিয়ে এলেন পাত্রের বাবা, মানে যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল তার বাবা। তিনি এসে বললেন, স্যার, এখন আমরা কি করি বলুন তো? আমরা কি বাড়ি ফিরে যাব? আসলে এমন একটা ব্যাপার হয়ে গেছে, বড্ড অপ্রস্তুত হয়ে পড়েছি আমরা। কি করে যে কি হলো। এখন কাউকে কোথাও যেতে দেওয়া যাবে না। আপনি একটা কাজ করুন, নিমন্ত্রিত যারা রয়েছে তাদের সকলকে ওই সামনে সারি দেওয়া চেয়ারে বসান। আমি সকলের সাথে একবার কথা বলতে চাই, তারপর না হয় কোনো একটা ব্যবস্থা নেওয়া যাবে। কিন্তু দারোগা বাবু, কি করে হলো এসব বলুন তো? আমরা এতগুলো লোক রয়েছি, অথচ আগুন লাগলো শুধুমাত্রই নতুন বউয়ের চেয়ারটায়। ভদ্রলোকের চোখে মুখে ভয় ছড়িয়ে রয়েছে। তিনি যে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছেন তা বোঝাই যাচ্ছে। আমি তাকে একটু আশ্বাস দিয়ে বললাম, আপনি চিন্তা করবেন না গোবর্ধন বাবু, আপনি একটু বসুন, আমি দেখছি কতটা কি করা যায়। কোথা থেকে কি হয়েছে সেটা খুঁজে বার করার চেষ্টা করছি। থানায় যে ভদ্রলোক আমাদের ডাকতে গিয়েছিল সে দুজন কনস্টেবলের সাথে বিয়ের মণ্ডপের জায়গাটা, যেখানে মেয়েটিকে বসানো হয়েছিল, সেই জায়গাটা ভালো করে দেখছিলেন। আমি গোবর্ধন বাবুকে বসতে বলে সেই দিকে এগিয়ে গেলাম। শুনতে পেলাম লোকটা বলছে, কে করে যে কি হয়ে গেল, হঠাৎ করে দেখি দাও দাও করে আগুন জ্বলছে, আর মেয়েটার পরনে যে বেনারসি শাড়িটা ছিল তাতেও ততক্ষণে আগুন ধরে গিয়েছে। প্রথমে হয়তো সে ব্যাপারটা বুঝতে পারিনি, তারপর যখন বুঝতে পেরেছে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। দৌড়ে এগিয়ে আসতে গিয়ে কাপড়ের পা বেঁধে ওই মণ্ডপের ওপরে পড়ে যায়। ততক্ষণে আগুন বাড়তে শুরু করেছে। আমাদের চোখের সামনে মেয়েটা আগুনে পুড়ে ঝলসে গেল। জয়গোপাল বাবুর গলাটা কেমন যেন ধরে আসে কথাগুলো বলতে বলতে।
ভদ্রলোক নিজের পরিচয় দিয়েছিলেন ওই আগুনে পুড়ে যাওয়ার মেয়েটির কাকা হিসেবে। যদি সে কথা সত্যি হয় তাহলে তার মনে যে দুঃখটা হচ্ছে সেটা খুবই স্বাভাবিক। আমি এগিয়ে গিয়ে বললাম, জয়গোপালবাবু, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা, কিন্তু এখন করার মতো তো কিছুই নেই। আশা করি আপনারা যারা এখানে এসেছিলেন তারা সকলেই এখানে আছেন। একজন কনস্টেবল ওই বিয়ে বাড়ির বাইরে বেরোনোর গেটের কাছে গিয়ে দাঁড়াও। কাউকে ভেতরে ঢুকতেও দেবে না আর বেরোতেও দেবে না। আমি সবার সাথে কথা বলতে চাই। আমার কথায় একজন কনস্টেবল বাড়ির গেটের কাছে চলে গেল। কাজটা কে করলো সেটা খুঁজে বার করতে হবে। যদি মণ্ডপে কোনোভাবে আগুন লেগে যেত তাহলে তো গোটা মণ্ডপই পুড়ে যেত। শুধুমাত্র আমাদের মেয়ে মালতীর বসে থাকার চেয়ারটা পুড়ে গেল কেন? আমার কাছে দাঁড়িয়ে রইল হাবিলদার সামন্ত। আমি তাকে বললাম, সামন্ত, তুমি বিয়ে বাড়ির সকলকে একটু বুঝিয়ে সুঝিয়ে ওই চেয়ারগুলোতে বসাও তো। সবাই ভালোভাবে না বসলে আমরা কাজ শুরু করতে পারবো না। আমি ততক্ষণে ওই মণ্ডপের কাজটা একটু দেখে আসি। সামন্ত ও জয়গোপালবাবু নিচে নিজের কাজে চলে গেলে আমি মণ্ডপের দিকে এগিয়ে গেলাম। যেই চেয়ারে মেয়েটি বসেছিল সেই চেয়ারটা আগুনে পুড়ে বীভৎস আকার নিয়েছে। কিন্তু আশ্চর্যের কথা, মণ্ডপের পেছনের দিকে কাপড়ে আগুন লেগে গেলেও আর কোনো কিছু কিন্তু সেভাবে পুড়ে যায়নি। আমি চেয়ারটাকে ভালো করে লক্ষ্য করতে লাগলাম। চেয়ারটাকে দেখতে দেখতে মণ্ডপের নিচে এদিক ওদিক তাকিয়ে বেড়াচ্ছি, যদি কিছু একটা পাওয়া যায়। মণ্ডপের ঠিক পেছনের দিকে প্যান্ডেলের কাপড়ের পেছনে খানিকটা জায়গায় ফাঁকা রয়েছে। তারপর শুরু হয়েছে পাশের বাড়ির দেওয়াল। সেদিকে টর্চ ফেলে অন্ধকারে দেখার চেষ্টা করছি। এমন সময় মনে হলো সেখানে কি যেন একটা চকচক করছে। টর্চের আলো ভালো করে ফেলতেই একটা জিনিস দেখতে পেলাম এবং রুমাল বার করে সাবধানে সেটা তুলে নিয়ে পকেটে পুরে ফেললাম। তারপর এগিয়ে গেলাম বসে থাকা লোকগুলোর দিকে। সামন্ত এবং জয়গোপালবাবু তাদের কাজ করে চলেছে এবং বাকি সবাই চেয়ারে বসে ইতস্তত কথা বলে চলেছে। তাদের সকলেরই মনের মধ্যে একটা ভয় কাজ করছে। তাছাড়া যে দৃশ্য তারা একটু আগে চোখের সামনে দেখেছে তা সত্যিই মনের মধ্যে ভয়াবহ আতঙ্ক সৃষ্টির জন্য যথেষ্ট। আমি এগিয়ে গিয়ে মণ্ডপের এক পাশে দাঁড়ালাম। তারপর গলা তুলে বললাম, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। আপনাদের চিন্তা করার বা ভয় পাওয়ার কিছুই নেই। আমি এই কেসটা তদন্ত করছি। এখন আগুন লাগার আগের মুহূর্তে আপনারা যদি কিছু দেখে থাকেন তাহলে সেই কথা আমাকে বলুন। একজন লোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, আগুনটা কি করে লাগলো তার কিছুই আমরা বুঝতে পারিনি। আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম, হঠাৎ করে সামনে তাকিয়ে দেখি আগুন লেগেছে। তারপরে মেয়েটি চেয়ার ছেড়ে উঠে আসতে গিয়ে হুমড়ি খেয়ে মণ্ডপের সামনে গিয়ে আছাড় খেয়ে পড়ে যায়। তারপরে তার সানা গায়ে আগুনটা ছড়িয়ে পড়ে। ভয়ে আর কেউ সামনে এগিয়ে যেতে পারেনি। চোখের সামনে দেখতে দেখতে মেয়েটা আগুনে পড়তে থাকে। মেয়েটার বাড়ির লোক এগিয়ে গিয়েছিল, কিন্তু সকলেরই হাতই প্রায় বাঁধা। আসলে ওই আগুনের মধ্যে গিয়ে যে পড়বে তার গায়েও আগুন লেগে যাবে, সেই ভয়ে কেউ এগিয়েও আসতে পারছিল না। গায়ে আগুন লেগে গেলে প্রথম কাজ হলো ভারী কোনো কিছু থাকলে কিংবা কম্বল দিয়ে যার গায়ে আগুন লেগেছে তাকে জড়িয়ে ফেলা, তাহলে আগুন কমে আসবে। জয়গোপালবাবু বললেন, আমরা সেটাই করেছি দারোগা বাবু, কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার হয়ে গিয়েছে। আমাদের মেয়েটা পুড়ে ঝলসে গিয়েছে আগুনে দারোগা বাবু। বাকি সবার সঙ্গেই কথাবার্তা বলা হলো, কিন্তু আগুন লাগার আসল কারণটা কেউই বুঝতে পারেনি। কেউ কেউ সন্দেহ প্রকাশ করলো নিশ্চয়ই চেয়ারে কিছু একটা ছিল, না হলে ওভাবে আগুন লেগে যাওয়াটা সম্ভব নয়। কথাটা আমারও মনে হয়েছিল। শুধুমাত্র চেয়ারে আর মণ্ডপের পেছনে, মানে চেয়ারটার পেছন দিক থেকে যখন আগুন লেগেছে তার মানে চেয়ারে কিছু একটা ছড়িয়ে রাখা হয়েছিল। কিন্তু কেরোসিনের গন্ধ বা ওই জাতীয় কোনো দাহ্য বস্তু যদি হয় তাহলে গন্ধ তো পাওয়াই যাবে, কিন্তু সেই গন্ধ কেউই পায়নি। সকলের সাথে এক এক করে কথা বলা সম্ভব নয়, তাই কথাবার্তা বলে সকলকে শহর ছেড়ে অন্য কোথাও না যাওয়ার নির্দেশ দেওয়া হলো। সকলে নামধাম ঠিকানা সমস্ত কিছু একটি খাতায় লিখে নিয়ে সকলকে ছেড়ে দেওয়া হলো। এমন একটা অবস্থায় বিভ্রান্ত হয়ে পড়েছিল সবাই, তাই বাড়ি যেতে পেরে তারা সকলে কিছুটা স্বস্তি বোধ করল। এমন অবস্থায় সেই বাড়ির মধ্যে বসে রইল বেশ কয়েকজন। গোবর্ধনবাবু অর্থাৎ পাত্রের বাবা আমার কাছে এসে বললেন, দারোগা বাবু, যা হবার তা তো হয়ে গেছে। এখন আমরা এখানে থেকে তো আর কিছু করব না। তেমন প্রয়োজন হলে আমি থেকে যাচ্ছি।
আমি এখান থেকে একবার ওই হাসপাতালে যেতে চাই। মেয়েটার কি হলো সেটা দেখা দরকার। কিন্তু আমার বাড়ির লোকেদের আমার ওই ছেলেকে যদি বাড়িতে যেতে দেওয়া হয়, বুঝতেই পারছেন তার মনের অবস্থাটা। গোবর্ধনবাবুর কথা শুনে বর সেজে বসে থাকা ছেলেটি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। না বাবা, মালতীর কোনো খবর না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। দেখুন সজলবাবু, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, তো সেক্ষেত্রে আমি কিছুই বলতে চাই না। তবে আমার মনে হয় এই মুহূর্তে আপনার ওখানে একটা বিশ্রামের প্রয়োজন। কাল সকালে না হয় আপনি একবার খবর নেবেন। না দারোগা বাবু, সেটা হয় না। মালতীকে এমন অবস্থায় ফেলে রেখে আমি চলে যেতে পারি না। আমি আর বাবা এখনই হাসপাতালে যেতে চাই। সাধারণ জেরা করা হয়ে গিয়েছিল, তাই তাদেরকে হাসপাতালে যেতে দেওয়ার আপত্তি থাকার কথা নয়। তাছাড়া তাদের সমস্ত তথ্য আমার কাছে রয়েছে, নাম ঠিকানা থেকে শুরু করে বাকি সব কিছু। তাই তাদেরকে যেতে নির্দেশ দিলাম। তাছাড়া বাড়ির বাকি লোকেদেরও বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিলাম। ফাঁকা মণ্ডপে রইলাম শুধু আমি এবং আমার দুজন হাবিলদার, জয়গোপাল বাবু এবং আরও একজন ছেলে। ছেলেটা চেয়ারের পেছনের দিকে অনেকক্ষণ ধরে বসে রয়েছে। এইবার তার দিকে এগিয়ে গিয়ে বললাম, আপনি এখনো বসে রয়েছেন কেন? আপনার কি কিছু বলার আছে আমাকে? নরেন্দ্রমোহন শুধু একটি কথাই জানতে চাইল যে তারকাবাবু, মালতী বাঁচবে তো? এই কথার উত্তর আমার কাছে ছিল না। অন্তত তাকে যে অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছিল তাতে তার বাঁচার সম্ভাবনা নেই। কিন্তু ছেলেটার কথা শুনে কেমন যেন একটু অদ্ভুত বলে মনে হলো। তাই বললাম, দেখুন, এই মুহূর্তে তো আমি কিছুই বলতে পারছি না। তাকে তো হাসপাতালে পাঠানো হয়েছে, আপনি তো দেখলেনই। এবার বাকিটা নির্ভর করছে ডাক্তারদের ওপর, এবং মেয়েটির অবস্থা কেমন আছে তার উপরও বাকিটা। ছেলেটা কিন্তু তবুও বসে রইল। তার বয়স খুব একটা বেশি হবে না, বড় জোর 23 কি 24। মাথার চুল বেশ লম্বা, পেছনের দিকে গিয়ে পড়েছে। চোখে মুখে কেমন যেন একটা উদাস দৃষ্টি। পরনে একটা ঢোলা প্যান্ট আর গায়ে জামা, গায়ের রং একটু কালোর দিকে। তবে তার চোখ দুটো বেশ বড় বড়, বেশ উজ্জ্বল। ছেলেটার কিছুই বলল না, কেমন যেন অদ্ভুতভাবে উঠে হাঁটতে হাঁটতে বাইরের দিকে চলে যাচ্ছিল। আমি তাকে ডেকে বললাম, আপনি কে বলুন তো? আপনি কি এই পাড়ার লোক? আমার নাম নরেন্দ্রমোহন, আমি এখানেই থাকি। আমি আসলে একজন আঁকিয়ে ছবি আঁকি। তাছাড়া আমার বাড়িতে একটা ছোট্ট স্কুল রয়েছে, সেখানে বাচ্চাদের আঁকা শেখাই। এখানে আমি শহরেই থাকবো, আপনার চিন্তা নেই। যদি কোনো প্রয়োজন হয় আপনি আমার সাথে কথা বলতে পারেন। তবে মালতী বাজবে তো দারোগাবাবু? খুব কাছের মানুষ বিপদে পড়লে মানুষ যেরকম হতভম্ব হয়ে পড়ে, এই ছেলেটিকে দেখে আমার সেরকমই মনে হলো। কিন্তু ছেলেটা তো এই বাড়ির কেউ নয়, মালতীর সঙ্গে তার কোনো সম্পর্কও নেই। তাহলে তাকে এতটা হতভম্ব আর ক্লান্ত বলে মনে হচ্ছে কেন? তার নাম ঠিকানা সমস্ত কিছু জেনে নিয়ে বাড়ি যাওয়ার জন্য নির্দেশ দিলাম। জয়গোপালবাবু আমার কাছে এগিয়ে এসে বললেন, দারোগা বাবু, আমি কি একবার হাসপাতালে যাব, নাকি আপনার এখানে আর কোনো কাজ রয়েছে? সবাইকে মোটামুটি জেরা হয়ে গেছে, এখন একবার আমাদের হাসপাতালে যাওয়া প্রয়োজন। যদি মেয়েটা কিছু বলতে পারে, তারও অবস্থা যদি ভালোর দিকে যায়, তাহলে তার কাছ থেকে কোনো কিছু বার করা যায়, সেটাও ওখানে গিয়ে দেখা দরকার। চলুন তাহলে, আপনার তো গাড়ি রয়েছে, তাতে করেই না হয় আমরা হাসপাতালের দিকে একবার যাই। সেই মতো সবাই বেরিয়ে গেল। আমি এবার মণ্ডপের গেটের কাছে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে মণ্ডপটা একবার দেখলাম। মণ্ডপটা পুরো ফাঁকা, খাঁ খাঁ করছে। বিয়ের মণ্ডপের পাশে এক জায়গায় পুড়ে গেছে, তার চিহ্ন এখনো দেখা যায়। বউয়ের চেয়ারটি উল্টে পড়ে রয়েছে। সামনে পেতে রাখা চেয়ারগুলো ফাঁকা, আর আলোগুলো এখনো জ্বলছে। একপাশে বোধহয় সানাইবাদকদের বসবার জন্য জায়গা করা হয়েছিল, এখন সবই খালি। এই আনন্দ অর্থাৎ বিয়ের মুহূর্ত যে কিভাবে এরকম বিষাদে পরিণত হয়ে গেল তা আমি এখনো বুঝতে পারলাম না। কিন্তু আগুনটা কেউ লাগিয়েছিল কিনা বা একাই লেগে গেছে কিনা সেটাও আমি ঠিক বুঝতে পারছি না। একা একা তো আগুন লাগার কোনো কারণই নেই, কারণ মণ্ডপের কোথাও কোনো প্রদীপ কিংবা আগুন জ্বালানোর কোনো সরঞ্জাম চোখে পড়ল না। তবে এই মুহূর্তে মেয়েটার জবানবন্দি খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা সময় নষ্ট না করে হাসপাতালের দিকে এগিয়ে চললাম। হাসপাতালে গিয়ে জানতে পারলাম মেয়েটির অর্থাৎ মালতীর অবস্থা খুব একটা ভালো নয়।
তার শরীর যেভাবে পুড়েছে তাতে শরীরের কোনো অঙ্গই বাদ যায়নি পুড়তে। এভাবে পুড়ে যাওয়া একটা মানুষকে বাঁচিয়ে তোলা খুবই কঠিন। আর যদিও বা বেঁচে যায়, তবে এই পোড়া শরীর নিয়ে বেঁচে থাকাটা না বাঁচার মতোই হবে। মালতীকে হাসপাতালের এমার্জেন্সি ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। তার বাবা মা এবং আরও দুজন বাইরে অপেক্ষা করছিল। আমাদের দেখতে পেয়ে মালতীর মা ঠুকরে ঠুকরে কেঁদে উঠে শাড়ির আঁচল দিয়ে মুখটা ঢাকলো। মালতীর বাবা আমাদের দিকে এগিয়ে এসে বলল, দারোগাবাবু, কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না। তো আমার মেয়েকে এইভাবে এভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা কে করেছে? তার কথায় আমি সামান্য চমকে উঠলাম। আমি যে ব্যাপারটা নিয়ে নিশ্চিত ছিলাম তার একটা উত্তর তিনি আমাকে দিলেন। আমি ভেবেছিলাম আগুনটা কেউ লাগিয়ে থাকতে পারে, কিংবা কোনোভাবে দুর্ঘটনাবশত আগুনটা লেগে যেতে পারে। কিন্তু গদাধরবাবু মনে করছে আগুনটা কেউ লাগিয়ে দিয়েছে। তাই তাকে বললাম, আপনি এতটা নিশ্চিতভাবে কি করে বলছেন যে আগুনটা কেউ লাগিয়েছে? নিজে থেকেও তো আগুন লেগে যেতে পারে। নিজে থেকে আগুন লাগবে কি করে দারোগাবাবু? মণ্ডপে যেখানে আমার মেয়ে বসেছিল তার আশেপাশে তো আগুনের কোনো কিছুই রাখা হয়নি, তাহলে আগুনটা লাগবে কি করে? আপনি তাহলে নিশ্চিত যে বাইরে থেকেই কেউ আগুন লাগিয়েছে, কিন্তু কে? হ্যাঁ দারোগাবাবু, বাইরে থেকে যে আগুন লাগিয়ে আমার মেয়ের এত বড় ক্ষতি করতে চেয়েছে তাকে আমি ছাড়বো না। সে যেই হোক, আমি তাকে ছাড়বো না। তাকে আমি আমার নিজের হাতে মারবো। ভদ্রলোক কেমন যেন উত্তেজিত হয়ে পড়েছিলেন। তাই জয়গোপালবাবুকে বলতেই তিনি গদাধরবাবুকে জোর করে বসালেন সামনের বসার জায়গাটায়। সেখানে বসে গদাধরবাবু বললেন, কেউ তো করেছে কাজটা দারোগাবাবু, কেউ তো করেছে। কিন্তু আমি মণ্ডপের সামনের দিকে ছিলাম, ওর বরকে মণ্ডপে তোলার জন্য তোড়জোড় চলছিল। ঠিক তখনই আগুনটা লাগে। আমি কিন্তু তখন মণ্ডপের কাছে কাউকে দেখতে পাইনি। জয়গোপাল বলল, আমিও দেখতে পাইনি দারোগা বাবু। আগুনটা যদি কেউ লাগিয়ে দেয় তাহলে তাকে বাইরে থেকেই লাগাতে হবে, কিন্তু মণ্ডপের আশেপাশে তখন তেমন কেউ ছিল না। বিয়ের মণ্ডপের আশেপাশে যদি কেউ না থাকে তাহলে আগুনটা কেউ লাগালো কি করে? আর আগুনটা লেগেছিল শুধুমাত্র ওই চেয়ারে। তার মানে চেয়ারে এমন কিছু একটা ছিল যা আগুনটাকে বাড়িয়ে দেবে। কিন্তু কোনো তেল কিংবা কেরোসিনের গন্ধ কি আপনারা পেয়েছিলেন? গোটা মণ্ডপে আতর ছড়ানো হয়েছিল, আপনি জানেন না? মণ্ডপে ঢোকার গেটের কাছেই মেয়েরা আতর নিয়ে দাঁড়িয়েছিল। যে মণ্ডপে আসতো তার গায়ে আতর ছড়িয়ে দেওয়া হতো। আতরের গন্ধে কেরোসিনের গন্ধ চাপা পড়ে থাকতে পারে, কিন্তু মণ্ডপের কাছে কেউ কিন্তু আমরা কোনো গন্ধ পাইনি। মেয়েকে তো আমরাই বসিয়ে দিয়ে এসেছি। কথাটা শুনে কেমন যেন একটু অবাক হলাম আমি। মনে হচ্ছিল চেয়ারে কিছু একটা ছড়িয়ে দিয়ে আগুন লাগানো হয়েছে, কিন্তু তাহলে তো গন্ধ পাওয়া যাবে। গন্ধটা পাওয়া গেল না কেন? আমি যখন মণ্ডপের কাছে গিয়েছিলাম তখনও কিন্তু কেরোসিনের গন্ধ পাইনি। কেরোসিনের গন্ধ তো থাকবার কথা। তাহলে কি মেয়েটা শরীর পুড়ে গিয়েছিল বলে তার গন্ধে কি কেরোসিনের গন্ধটা চাপা পড়ে গেছে? মেয়েটির মা এতক্ষণ চুপ করে কান্নাকাটি করছিল। এবার সে মুখ খুলল। দারোগা বাবু, আমার মেয়ে এই বিয়েটি করতে চায়নি। সে বলেছিল এই বিয়ে হলে সে আর বাঁচবে না। কথাটা শুনে কেমন যেন চমকে উঠলাম। হঠাৎ করে একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো। তাহলে কি মালতী নিজেই নিজের চেয়ারে আগুন লাগিয়েছিল? ওই সময় মণ্ডপের আশেপাশে কাউকে যেতে দেখা যায়নি। তার কারণ একটাই হতে পারে, কেউ আগুন লাগিয়ে দিয়ে থাকতে পারে। আর তা যদি না হয় তাহলে মালতী নিজেই নিজেকে আগুন লাগিয়েছে। কিন্তু নিজেই নিজের গায়ে আগুন লাগানো দিয়ে আত্মহত্যা করবে, আর এতটা ভয়ঙ্কর কি কোনো মেয়ে হতে পারে? আর যদি এতটা ভয়ঙ্কর হতেই হয় তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো শক্তপোক্ত কারণ অবশ্যই থাকবে। যদিও পুলিশের চাকরিতে এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর মেয়ে আমি দেখেছি। অনেক খুনিকেও দেখেছি যারা ঠান্ডা মাথায় কাজ করেছে। তাদের মধ্যে অনেকেই ছিল মেয়ে। তাই মেয়ে মানুষ করতে পারে না এমন কিছু নেই, যদিও তবুও ব্যাপারটা কেমন যেন মনে হলো। যদি সেটাই হয় তাহলে মালতী আগুন লাগার পর ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কেন? অনেক কিছুই মাথার মধ্যে ঘুরে ফিরে আসতে লাগলো। আর যতই সেটা হতে লাগলো ততই কেমন যেন মনে হলো কেসটা মোটেই সহজ দিকে এগোচ্ছে না।
আমাদের কথাবার্তা আরও কিছুক্ষণ চলতো, কিন্তু তার আগেই ইমার্জেন্সি ঘরের ভেতর থেকে ডাক্তার বেরিয়ে এলো। তার মুখে একটা কাপড়ের মাস্ক এবং দুটো হাতে গ্লাভস। সে বেরিয়ে এসে মুখের মাস্কটা সরিয়ে কেমন যেন ধরা গলায় ইতস্তত করে বলল, ক্ষমা করবেন আমাদের, আপনাদের মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না। আসলে যখন তাকে এখানে নিয়ে আসা হয়েছিল ততক্ষণে আগুনে গোটা শরীর পুড়ে গিয়েছে, আর তার জন্য তার ভেতরের অনেক অঙ্গ প্রত্যঙ্গই নষ্ট হয়ে যায়। ডাক্তারের কথা শেষ হওয়ার আগেই মেয়ের মা অর্থাৎ রমলা দেবী মুখের শাড়ির আঁচল দিয়ে চাপা দিয়ে কাঁদতে কাঁদতে পাশে বসে থাকা গঙ্গাধরবাবুর কাঁধের উপর মাথা রাখলেন। গঙ্গাধরবাবু ফ্যাকাশে চোখে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। জয়গোপালবাবু কেমন যেন ভেঙে পড়েছিলেন। তিনি এতক্ষণ দাঁড়িয়েছিলেন, কিন্তু এবার চেয়ারের উপর যেন ধপ করে বসে পড়লেন। পাশে থাকা আরো দুটো ভদ্রলোক ওদেরকে সামলানোর চেষ্টা করতে লাগলো। আমি এগিয়ে গিয়ে ডাক্তারকে বললাম, মৃতদেহ দেখে আপনার কি অনুমান হচ্ছে ডাক্তারবাবু? মানে আগুনটা হঠাৎ করে লেগে গেছে, নাকি আগুনটা জেনে শুনে মেয়েটি নিজেই লাগিয়েছে? আমি জানতাম আমার প্রশ্নটাই একটু অবাস্তব হয়ে যাচ্ছে। এমন কথা ডাক্তাররা বুঝতে পারবে না। তারা আগুনে শরীরের কতটা পুড়েছে, কেন পুড়েছে, এই সমস্ত কথাগুলো বলতে পারবে। কথাগুলো ডাক্তারবাবু শান্তভাবে শুনে আমার দিকে তাকিয়ে বললেন, দেখুন, ডাক্তার হয়ে এভাবে আমরা বলতে পারি না, তবে যদি আন্দাজ শুনতে চান তবে মনে হয় গোটা শরীরটা যেভাবে পুড়ে গিয়েছে তাতে আমার মনে হয় না যে মেয়েটি নিজেই নিজেকে আগুন লাগিয়েছে। কারণ আত্মহত্যা করবার জন্য যদি কেউ নিজের গায়ে আগুন লাগায় তাহলে শেষ মুহূর্তে সে বাঁচবার চেষ্টা করে। এক্ষেত্রে ব্যাপারটা এমনও হতে পারে যে মেয়েটা হয়তো অতটা ভেবেই দেখেনি, তারপর নিজের গায়ে আগুন লাগিয়েই নিজে মারা গিয়েছে। তবে ব্যাপারটা আমার কাছে অবান্তর বলে মনে হচ্ছে। আত্মহত্যা করবার সময় মানুষ ফাঁকা স্থান খোঁজে যাতে কেউ তাকে বাঁচাতে না পারে, আর বিয়ের মণ্ডপে যে সবাই তাকে বাঁচাবার চেষ্টা করবে এটুকু বুদ্ধি তার মাথায় নিশ্চয়ই থাকবে। আর আমার তাই মনে হয় না যে তিনি নিজে থেকে এসব কিছু করেছেন। আমি জানি আমার প্রশ্নটা আপনার অবান্তর বলে মনে হচ্ছে, কিন্তু এটা আত্মহত্যা নাকি খুন সেটা খুঁজে বার করতে পারলে আমাদের তদন্তটা সহজ হয়ে যাবে। দেখুন, স্পষ্ট করে আমি কিছুই বলতে পারবো না, তবে এখানে আসার পরেও মেয়েটি খানিকক্ষণ বেঁচে ছিল। কোনোভাবে অস্পষ্ট গলায় কথা বলতে পারছিল। তখন সে বারবার বলছিল যে সে জানত এই বিয়েটা হলে সে বাঁচতে পারবে না, কিন্তু একবারও সে আত্মহত্যার কথা বলেনি। তার কথা শুনে তো এটা আমার মনেই হয়নি যে সে আত্মহত্যা করতে চেয়েছিল। আমার মনে হয় আগুনটা বাইরে থেকে লাগানো হয়েছে। ডাক্তারের সাথে আরও টুকিটাকি কথাবার্তা বলে মৃতদেহ পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করে আমি আর দুজন হাবিলদার ফিরে এলাম। এতক্ষণ কিন্তু সেই ছেলেটি এবং তার বাবাকে আমি দেখতে পাইনি। এবার তাকে হাসপাতালের বাইরের দিকে একটা জায়গায় বসে থাকতে দেখলাম। আমাকে দেখতে পেয়ে ওরা দুজনে একটু সচকিত হয়ে উঠল। গোবর্ধনবাবু বললেন, দারোগা বাবু, এখন কেমন? মানে মেয়েটা বাঁচবে তো? আর কোনো আশা নেই গোবর্ধনবাবু, মেয়েটি এইমাত্র মারা গেছে। আপনারা চাইলে একবার ভেতরে গিয়ে দেখতে পারেন। আমায় আসতে দেখে পাশের ছেলেটিও উঠে দাঁড়ালো। এবার আমার কথায় সেও কেমন যেন হতভম্বের মতো আবার বসার জায়গায় বসে পড়ল। গোবর্ধনবাবুর মুখটা কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। তিনি বললেন, অবশ্যই এই মুহূর্তে গদাধর বাবুর পাশে থাকাটা প্রয়োজন। আমরা এক্ষুনি ওনার কাছে যাচ্ছি। চলে আয় বাবু, চলে আয়। তার পেছনে থাকা ছেলেটি এগিয়ে গেল গোবর্ধনবাবুর সাথে। তার পরনে তখনও পরের পোশাক, তবে মাথার টোপর আর গলার সেই মালাটা নেই। সে নিজেই বোধহয় কোথাও ফেলে দিয়েছে। বাড়ি ফেরার সময় সামন্ত বলল, স্যার, ব্যাপারটা ঠিক কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। আগুনটা যে বাইরে থেকে লাগানো হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, অথচ কেউ আগুন লাগানোর সময় মণ্ডপের পাশে নেই, কাউকে দেখলাম না। তাহলে আগুনটা লাগলো কি করে? আর এই মেয়েটিকে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে খুন করতে চাইবেই বা কে? আর একটা কথা সামন্ত, ওই মেয়েটি বারবার বলছিল সে বিয়ে করতে গেলে সে আর বাঁচবে না। তার মানে কি সে কাউকে ভয় পাচ্ছিল, আর যাকে ভয় পাচ্ছিল সেই কি এই কাজটা করেছে? কিন্তু সেটা কে? গদাধরবাবুকে এই মুহূর্তে এইসব প্রশ্ন করে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। বাকি রাস্তায় আমাদের মধ্যে আর কোনো কথা হলো না। অনেক কিছু ভাবতে ভাবতে আমরা থানায় ফিরে এলাম।
থানায় ফিরতে কিন্তু আমাদের বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। থানায় এসে নিজের চেয়ারে হেলান দিতেই সামন্তকে বললাম, সামন্ত, ওই বিয়ে বাড়িতে থাকা সমস্ত লোকের নাম ধাম তোমার কাছে রয়েছে তো? ওটা পরে কাজে লাগবে। কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। সেই যে ছেলেটি, যার নাম নরেন্দ্রমোহন, তার ব্যাপারটা কেমন যেন আমার অদ্ভুত বলে মনে হলো। আমার মন বলছে তার সাথে এই কেসের কোনো না কোনো একটা সম্পর্ক রয়েছে। গোটা রাত ধরে চিন্তা ভাবনা করতে লাগলাম। আমার সামনে ছোট্ট নোটবুকে সামন্ত সমস্ত ঠিকানাগুলো লিখে রেখেছিল। শেষের দিকে লেখা ছিল নরেন্দ্রমোহনের নাম ও তার ঠিকানা। সেইগুলোতে চোখ বুলিয়ে তারপরে হেলান দিয়ে ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম। বেশ সকালের দিকে সামন্ত আমাকে ডেকে তুলল। তারপর বলল, স্যার, ও স্যার, সকাল হয়ে গেছে, উঠে পড়ুন। এই এই আপনার জন্য গরম গরম চা এনেছি, এ নিন। হ্যাঁ সামন্ত, একটু চা খেলে ভালোই হতো। মাথাটা কেমন ধরেছে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। তুমিও তো বাড়ি যাওনি। না স্যার, আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আপনাকে একা রেখে কি করে যাই, তাই আমিও রয়ে গেলাম। আমাদের চোখ লেগে এসেছিল খানিকটা। এই থানার দরজা বন্ধ করে রেখেছিল যদিও, হ্যাঁ ওই বাইরে দুজন ছিলই, অসুবিধে হয়নি তাই। চায়ে চুমুক দিয়ে আমি সামন্তকে বললাম, সামন্ত, মৃতদেহের পোস্টমর্টম রিপোর্ট আসবে তো? আশা করছি আজকের দিনটা লেগে যাবে। তারপরেই কি তদন্ত শুরু করা যাবে, নাকি এখন থেকে আমাদের কিছু কাজ এগিয়ে রাখা দরকার? প্রশ্নটাও এই যে রিপোর্টে নতুন কিছু পাওয়া যাবে বলে আমার মনে হয় না। আগুনে পুড়েই যে মারা গেছে সেটা তো বোঝাই যাবে। শুধু শুধু তার জন্য অপেক্ষা করে কি লাভ? আপনার ওই ছেলেটির কথা মনে আছে স্যার? ওই সবাই যখন চলে গেল ছেলেটা পেছনের দিকে বসেছিল। আপনার সাথে কথা হলো, কিন্তু ছেলেটাকে আমার কেমন যেন অদ্ভুত মনে হলো। কিছু একটা ব্যাপার যে আছে সেটা আমার মনে হচ্ছে। ছেলেটা হয়তো এমন কিছু জানে যেটা আমাদের এই কেসে সাহায্য করবে। আর না হলে আমার মনে হয় ছেলেটা কিছু করেছে। ছেলেটার মধ্যে যে কিছু একটা আছে সেটা আমিও বুঝতে পেরেছি সামন্ত, কিন্তু সেটা কি? মনে রাখতে হবে, যখন আগুন লেগেছিল তখন কিন্তু মণ্ডপের কাছে কাউকে দেখা যায়নি। ওই ছেলেটা যদি ওই কাজটা করে থাকে তাহলে তাকে কেউ না কেউ তো দেখতে পেত। তবুও আমার মনে হয় ছেলেটার সাথে একবার কথা বলে দেখা যেতেই পারে, যদি কিছু একটা বেরোয়। তার নাম ঠিকানা সবকিছু তো আমাদের কাছে রয়েছে। সেটা তো করবই সামন্ত, তবে তার আগে ওই মেয়েটির বাড়ির লোকেদের সাথে ভালোভাবে একবার কথা বলতে হবে। কাল অমন অবস্থার মধ্যে তো তাদের সাথে ভালোভাবে কথা বলাই যায়নি। ওই মুহূর্তে তারা হয়তো অনেক কিছুই বলতে পারেনি যেটা এখন বলতে পারবে। আর মৃতদেহের পোস্টমর্টম রিপোর্ট হয়ে মৃতদেহ আস্তে আস্তে হয়তো কাল সকাল পেরিয়ে যাবে। আজকের দিনটা ওর বাড়ির লোকেদের সাথে কথা বলতেই হবে। তাহলে একটু পরে বেরিয়ে পড়া যাক স্যার। বাড়ির লোকের সাথে কথা বলে তারপর প্রয়োজনে সেই ছেলেটার সাথে একবার আমরা কথা বলে নেব। তুমি কি কোনোভাবে ছেলেটিকে সন্দেহ করছো সামন্ত? আপনি কাজের মধ্যে ছিলেন তাই হয়তো খেয়াল করতে পারেননি। ছেলেটা যখন চলে যাচ্ছিল তখন ওর জামার হাতার এক পাশটা না খানিকটা পোড়া পোড়া মনে হয়েছিল। তাছাড়া ওর হাতের খানিকটা যে পুড়ে গেছে সেটাও বোঝা যাচ্ছিল। হতেই পারে আগুন লাগার পর ছেলেটা মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করেছিল। আর যেভাবে আগুনে পুড়ে গেছে ছেলেটার বাবা এবং মায়ের হাত, সেভাবেই ছেলেটার হাতও হয়তো পুড়ে গেছে। এমনকি জয়গোপাল বাবুর হাতেও একটা সামান্য পুড়ে যাওয়া দাগ রয়েছে। অনেকেই বাঁচানোর চেষ্টা করতে গিয়েছিল, হয়তো তাই এমনটা হয়েছে। তবে এটা থেকে কাউকে সন্দেহ করা যায় না যে সেই আগুন লাগিয়েছে, কারণ যে আগুন লাগিয়েছে সে কখনোই চাইবে না নিজে সেই আগুন নেভাতে। আমাদের অন্যভাবে ভাবতে হবে। সেই মেয়েটা কারুর একটাকে ভয় পাচ্ছিল। ও বিয়ে করলে কেউ একজন ওকে বাঁচতে দেবে না, সে কথাটা বারবার বলছিল। তার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার দরকার। সামন্ত, আমাদের মেয়েটির বাড়ির লোকেদের সাথে ভালোভাবে কথা বলতেই হবে। চায়ের পর্ব শেষ করে একটু সময় নিয়ে আমি ভালো করে নাম ঠিকানাগুলো পড়তে লাগলাম। বেশিরভাগ মানুষই আশেপাশের, অর্থাৎ ওই একই পাড়ায় আরও কয়েকজন রয়েছে। তবে বরের বাড়ি, অর্থাৎ যেই ছেলেটির সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল তার বাড়ি কিন্তু এই এলাকায় নয়। তারা গাড়ি ভাড়া করে এখানে এসেছিলেন এবং পরে সেই গাড়িতেই সবাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ছেলেটির বাবা আর ছেলেটি থেকে গিয়েছিল, তারাও বোধহয় পরে ফিরে গিয়েছে, কারণ মেয়েটি যখন মারা গেছে সেক্ষেত্রে তাদের এখানে আর থাকবার কোনো মানে হয় না। তবে গোবর্ধনবাবুর যে গদাধরবাবু এরকম চরম বিপদের সময় পাশে ছিলেন এটাই অনেক।
একটু বেলা বাড়তেই আমি আর সামন্ত গিয়ে পৌঁছলাম গদাধর বাবুর বাড়িতে। আজ গোটা মণ্ডপটাই শূন্য, চেয়ারগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মণ্ডপ এখানে ওখানে খুলে ফেলা হয়েছে। ভাগ্যিস কাল ভালো করে সমস্ত কিছু দেখা হয়ে গিয়েছিল। মণ্ডপের মাঝে সমস্ত কিছু তুলে নিয়ে যাওয়া হলেও পাশে যে প্যান্ডেলের মতো করা হয়েছিল সেটা এখনো রয়ে গেছে। কালকের পুড়ে যাওয়া অংশটা এখনো বুঝিয়ে দিচ্ছে কাল রাত্রে এখানে একটা কি ভয়ানক ব্যাপার ঘটে গেছে। সেদিকে তাকিয়ে দেখতে দেখতে একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম। মণ্ডপের ঠিক পিছনের দিকেই একটা প্রাচীর। সেই প্রাচীরটা অর্ধেকটা জায়গা জুড়ে রয়েছে, কারণ তারপরেই গদাধর বাবুর বাড়িটা শুরু হয়েছে। গোটা বাড়ির সামনেটা প্যান্ডেল দিয়ে ঘেরা হলেও মণ্ডপের পেছনের দিকের কোণে একটি দরজা রাখা হয়েছে, যেটা দিয়ে বাড়ির লোকেরা ভেতরে আসতে পারে এবং বাইরে যেতে পারে। আগেই বলেছি, মণ্ডপের পেছনের দিকে খানিকটা জায়গা ছিল। বোধহয় প্যান্ডেলের লোকেরা নিজেদের কাজ করবার সুবিধার জন্য জায়গাটা রেখেছিল। তখনের মতো ব্যাপারটা দেখে নিলাম, কিন্তু আমার কিছুই মনে হলো না। আমরা গিয়ে ঢুকলাম গদাধর বাবুর বাড়িতে। গোটা বাড়িতে কেমন একটা যেন নিরাশা ছড়িয়ে পড়েছে। গদাধর বাবুর সাথে জয়গোপাল বাবু সেখানেই ছিলেন। জয়গোপাল বাবু কিন্তু একা মানুষ, তিনি বিয়ে করেননি। গদাধর বাবু ও তার স্ত্রীর একমাত্র মেয়ে এই মালতী। তাদের বাড়িটা এই দোতলায়। ওপরের তলায় থাকেন জয়গোপাল বাবু আর নিচের তলায় থাকেন গদাধর বাবু। এর মধ্যেই জানতে পেরেছিলাম গদাধর বাবু আর জয়গোপাল বাবুর একটা ব্যবসা রয়েছে। সেই ব্যবসা থেকে তাদের আয় বেশ ভালোই, মোটামুটি অর্থবান পরিবার বলা চলে তাদের। আর তাদেরই একমাত্র মেয়ের বিয়েতে খুব ভালো আয়োজন করে অতিথি আপ্যায়ন করবে সেটাই স্বাভাবিক। গদাধর বাবু তার ঘরে একটি চেয়ারে বসেছিলেন, জয়গোপাল বাবু তার পাশে দাঁড়িয়েছিলেন। আমরা দরজায় গিয়ে কড়া নাড়তেই জয়গোপাল বাবু বেরিয়ে এসে দরজা খুলে দিলেন। তারপর আমাদের দেখে বললেন, ও আচ্ছা, দারোগা বাবু, আসুন আসুন। কিছু জানতে পারলেন কি? এখনও তেমন কিছু জানতে পারিনি, তবে আপনাদের কাছ থেকে আরও কয়েকটা কথা জানার প্রয়োজন রয়েছে। সেটা হলে আমরা মনে হয় এই কেসে আরও একটা কিছু করতে পারবো। আচ্ছা, ভেতরে গিয়ে কথা বলি। আমার কথায় জয়গোপাল বাবু খানিকটা অপ্রস্তুত হয়ে পড়লেন। কি অবস্থা দেখছেন? আপনাকে বাইরে দাঁড় করে রেখেছি। আসেন আসেন, ভেতরে আসেন। আমি ভেতরে ঢুকলাম। আমার সাথে সামন্তও এগিয়ে এলো। জয়গোপাল বাবু আমাদের একটা ঘরে বসিয়ে দিয়ে বললেন, আসলে বৌদির শরীর অনেকটা খারাপ হয়েছে, সেই কারণে এই ঘরে আজ আপনাকে বসিয়ে দিলাম, বুঝলেন? আপনারা এখানে বসুন, আমি দাদাকে ডেকে আনছি। এটাই ছিল মালতীর ঘর। এটাই মালতীর ঘর। এই কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। এই ঘরে বসে কেসটা সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যাবে কি না এই কথা নিয়ে ভাবছিলাম। মালতীজি ঠিক কোন কারণে ভয় পাচ্ছিল এই ব্যাপারটা আমাদের জানা দরকার। আমি আর সামন্ত বসে রইলাম। একটু পরে জয়গোপালবাবু আর গদাধরবাবু এসে ঘরে ঢুকলেন। গদাধরবাবু ঢুকতে ঢুকতে বললেন, আমার মেয়ের আসতে কতদিন সময় লাগবে বলুন তো? আসলে আসলে আমার স্ত্রীকে সামলে রাখাটাই আমার পক্ষে দায় হয়ে উঠেছে। এরপর মেয়েটার মৃতদেহ এ বাড়িতে এসে পড়লে তখন যে কি হবে সেটা আমি ভেবেই ভয় পাচ্ছি। আমি আশা রাখছি কালকেই আপনারা বডি পেয়ে যাবেন, তবে একটু দেরি হলেও হতে পারে। কাল সকালে না হলেও বিকেলের দিকে পেয়ে যাবেন। আপনাদের একটু শক্ত থাকতে হবে এখন। আপনার স্ত্রী শক্ত না হতে পারলেও আপনাকে তো অন্তত শক্ত থাকতেই হবে। আচ্ছা, আপনার নাকি আমাকে কিছু জিজ্ঞাসা করার আছে ভাই বলছিল। খালি আপনার সাথে কথা বলে নেওয়া যেত, তবে কালকে অমন অবস্থার মধ্যে আমি কথা বলতে চাইনি। আপনার কাছে কয়েকটা ব্যাপার জানার রয়েছে। যেমন ধরুন, আপনার মেয়ে মারা যাওয়ার আগেই বলেছিল সে জানতো তার বিয়ে হলে সে আর বেঁচে থাকতে পারবে না। এমনটা বলার কারণ কি? আসলে আমার মনে হয় ওটা আমাদের ভয় দেখানোর জন্য বলতে চেয়েছিল। আসলে দারোগা বাবু, আমাদের মেয়ের এই বিয়েতে একদমই ইচ্ছে ছিল না। তার মানে তার ইচ্ছের বিরুদ্ধে আপনারা তাকে বিয়ে দিচ্ছিলেন। আপনি জানেন তো, মেয়ে যদি সাবালিকা হয় তাহলে তার ইচ্ছের বিরুদ্ধে আপনারা তাকে বিয়ে দিতে পারেন না। সে যদি আপনার নামে থানায় কমপ্লেন করত তাহলে আমাদের কিন্তু আপনাকে গ্রেফতার করতে হতো। আমি তোর ভালোই চেয়েছিলাম দারোগাবাবু। আমি যার সঙ্গে বিয়ে ঠিক করেছিলাম তাকে আপনি দেখেছেন। সে একজন ব্যবসায়ী, তার বাবার বড় ব্যবসা আছে। এমন একটা বাড়িতে গেলে সে তো ভালোই থাকতো। দেখুন,
এই ভালো থাকা না থাকার ব্যাপারগুলো নিয়ে আমি কিছুই বলতে চাই না, তবে কারোর ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করাটা কিন্তু ঠিক নয়। এক্ষেত্রে এসব আমাদের আলোচনার বিষয় নয়। আমি জানতে চাইছি, তার কি কারোর কাছ থেকে কোনো রকম ভয় ছিল? আমার তো তেমন মনে হয় না দারোগা বাবু। আমার মনে হয় যে আসলে বিয়েটা যাতে না করতে হয় আর ওর ইচ্ছেতেই যাতে আমরা বিয়ে দিই, তাই এমনটা করেছিল। অর্থাৎ আপনার মেয়ের অন্য কাউকে পছন্দ ছিল, তাই তো? ব্যাপারটা একটু খুলে বলুন তো। আপনারা যখন কাল রাতে এখানে এসেছিলেন তখন মনে আছে একটা ছেলে বেশ অনেকক্ষণ পর্যন্ত এখানে বসেছিল, তারপর আপনারা বলার পরে এখান থেকে গিয়েছিল। নরেন্দ্রমোহন তার নাম। ওই ছেলেটির সঙ্গে আসলে আমাদের মালতীর একটা বুঝতেই পারছেন একে অপরকে। আমারও মনে হয়েছিল এই ছেলেটার সাথে মালতীর কোনো না কোনো একটা সম্পর্ক রয়েছে। আমি ব্যাপারটা অন্যভাবে ভাবছিলাম, এভাবে ভাবিনি। কিন্তু যদিও এটা ব্যক্তিগত প্রশ্ন, তবুও আপনার আপত্তি কেন ছিল গদাধর বাবু? দেখুন, আমাদের একটা ব্যবসা রয়েছে, আর সেই ব্যবসা সূত্রে গোবর্ধন বাবুদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো। আমার মেয়ের বিয়ে তেমন একটি পরিবারে হোক সেটা আমি চেয়েছিলাম। কোথায় ওই নরেন্দ্রমোহন? তার আয়ের কোনো ঠিক নেই, কোনো কিছুরই ঠিক নেই। আজকালকার দিনে আর কি আঁকা আঁকি করে টাকা রোজগার করা যায়? আমার মেয়েও ওই বাড়িতে গেলে ভালো থাকতে বলে তো আমার মনে হয় না। সে আপনি যা ভালো মনে করেছেন তা করেছেন, তবে আপনার ইচ্ছেতে যা হয়েছে সেটাও কিন্তু খুব একটা সুবিধের হয়নি, সেটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। কিন্তু আপনাদের কি কোনোভাবে ওই নরেন্দ্রমোহনকে? হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় ওই ওই কাজটা করেছে। আমার মেয়েটাকে ওই খুন করেছে। ওকে আমি ছাড়বো না। এইসব কি বলছো দাদা? ওকে আমি কখনোই মণ্ডপের পাশে যেতেই দেখিনি কোথাও। তাছাড়াও ও ছিল চেয়ারের একদম পিছনের দিকে বসে। ওর পাশে বসে থাকা যতীন্দ্র সবসময় ওকে দেখছে। এমনকি নরেন্দ্রমোহনের সাথে আমার একবার কথাও হয়েছে। ও এ কাজ করতে পারে বলে আমার মনে হয় না। তুই সব সময় নরেন্দ্রমোহনের পক্ষ নিয়ে কথা বলিস। চালচুলহীন একটা বেকার বাউন্ডেলের ছেলের পক্ষ নিয়ে কথা বলার মতো কিছুই নেই। তাও তো তুই ওকে বলেছিলি তোর ব্যবসায় হাত লাগাতে, সে কি শুনেছিল? এদের ছেলে নয়। তুমি হয়তো ভুলে যাচ্ছ দাদা, আমিও কিন্তু আঁকতে ভালোবাসি। নেহাত ব্যবসার কাজের জন্য সময় হয়ে ওঠে না। তাই নরেন্দ্রমোহনকে আমি প্রথম থেকেই পছন্দ করি। ও আমার ব্যবসার কাজে হাত লাগায়নি, তার কারণ হলো ও সব পছন্দ করে না। সবার যে সব কিছু ভালো লাগবে সেটা তো হতে পারে না দাদা। আমার মনে হয় তুমি অকারণে ওর উপর দোষ দিচ্ছ, কারণ আমি বারবার নরেন্দ্রমোহনকে নজরে রেখেছিলাম। ওকে কিন্তু আমি ওখানেই বসে থাকতে দেখেছিলাম সব সময়। আপনার কি মনে হয় জয়গোপাল বাবু, নরেন্দ্রমোহন এই কাজটা করতে পারে না? কিন্তু এতটা নিশ্চিতভাবে আপনি কি করে বলছেন? দেখুন, আমরা যখন মালতীর বিয়েটা গোবর্ধন বাবুর ছেলের সঙ্গে ঠিক করি, তখন নরেন্দ্রমোহনকে সে কথা আমি জানিয়েছিলাম। সে কথায় কোনো প্রতিবাদ করেনি, এমনকি আপত্তিও করেনি। সে সবটাই মনে নিয়েছিল। উল্টে আমাদের মালতী এই ব্যাপারটা নিয়ে বাড়িতে ঝগড়াঝাঁটি ঝামেলা করেছিল। তাই আমার মনে হয় না নরেন্দ্রমোহন এই কাজটা করেছে। তাছাড়া ওকে আমরা অনেক ছোটবেলা থেকেই দেখছি। দাদা রাগের মাথায় এখন কথাটা বলে ফেললেও দাদা নিজেও জানে নরেন্দ্রমোহন এই কাজ করতে পারে না। জয়গোপালবাবুর কথায় কিন্তু গদাধরবাবু একবারও কোনো প্রতিবাদ করলেন না। আমার মনে হলো তিনিও জয়গোপালবাবুর কথায় সমর্থন করছেন, কিন্তু নরেন্দ্রমোহনের সঙ্গে একবার কথা বলা দরকার, তাই বললাম। আচ্ছা, আমরা গদাধর বাবু আর নরেন্দ্রমোহনের ব্যাপারটা দেখব। তবে আপনার কি অন্য কারোর উপর সন্দেহ হয়? কেউ এই কাজটা করতে পারে বলে, বা আপনার মেয়ের উপর কিংবা আপনার উপর কোনো শত্রুতা রয়েছে এমন কেউ? শত্রুতা অনেকের সাথেই রয়েছে। বুঝতেই পারছেন আমাদের ব্যবসা বেশ ভালোই চলে, তাই বলে কারোর উপরে সন্দেহ করার মতো কিছু তো আমি বুঝতে পারছি না। কে কাজটা করে থাকবে? আর আমার ব্যবসায়ী বন্ধুদের যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা নিমন্ত্রণ খেতে এসে এমন কাজ করবে এটা তো ভাবাও যায় না। আর শত্রু থাকলে ব্যবসায় থাকবে, আমার মেয়ের উপর কেনই বা শত্রুতা দেখাবে? সামন্ত বলল, স্যার, আমার মনে হয় এই কাজটা যদি ওই নরেন্দ্রমোহনের না হয়, তাহলে আরও এমন কেউ রয়েছে যার সাথে
মালতী নামের মেয়েটির কোনো শত্রুতা ছিল। ব্যবসার কাজে অনেক শত্রুতা থাকতে পারে, কিন্তু তারা এভাবে তার প্রতিশোধ নেবে সেটা হতে পারে না। আমারও কিন্তু ঠিক এই কথাটাই মনে হচ্ছিল। তাই আমি আবার বললাম, দেখুন, কাজটা তো কেউ করেছে, এবার কে করেছে সেটা আপনাদের সাহায্য ছাড়া আমি খুঁজে বার করতে পারবো না। বিয়ে বাড়িতে অতজন লোক, তার মধ্যে যদি কেউ এই কাজটা করে থাকে সেটাও খুঁজে বার করা খুব একটা সহজ নয়। তাই এমন তো কিছু আছেই যেটা থেকে অপরাধীকে খুঁজে বার করা যাবে। আমরা এখন আসছি। আপনাদের যদি কোনো কিছু মনে পড়ে বলার মতো তাহলে অবশ্যই জানাবেন। আপনার স্ত্রীর সাথে তো এখন আর কথা বলা যাবে না, তাই না? না দারোগা বাবু, তার অবস্থা এখন খুব ভালো নয়। আমি তার সঙ্গে কথা বলে দেখব, যদি আপনাদের সঙ্গে কথা বলতে পারে তাহলে আমি আপনাদের অবশ্যই জানাবো। প্রয়োজন হলে তাকে নিয়ে আমরা থানায় যাব। নরেন্দ্র মোহনের সঙ্গে আপনি একবার কথা বলতে পারেন। মানুষ পারে না এমন কিছু হয় না। আমরা ঘর থেকে বেরিয়ে এলাম। জয়গোপালবাবু আমাদের সঙ্গে বাইরে পর্যন্ত আস্তে আস্তে বলল, দেখেছেন, আপনাদের একটু চা খাওয়াবো সেটাও মনে পড়েনি। আসলে বুঝতেই পারছেন তো, এখানে কিন্তু আমি দাদার সঙ্গে একমত। আমার মনে হয় আসলে মালতী আমাদের ভয় দেখিয়ে, মানে তার বাবাকে ভয় দেখিয়ে বিয়েটা বন্ধ করতে চেয়েছিল। সত্যি বলতে নরেন্দ্র মোহনের সাথে বিয়েতে আমার কিংবা বৌদির কারোরই আপত্তি সেরম ছিল না। আপত্তিটা ছিল দাদার। আর তার উপরে বাড়িতে কেউ কথা বলে না, তার মানে বুঝতেই পারছেন। কোনো কিছু একটা ব্যাপার তো রয়েছে যেটা পরিষ্কার নয়। জয়গোপালবাবু, মালতী আসলে কার কাছ থেকে ভয় পাচ্ছিল সেটা জানা দরকার। আর ওই চেয়ারে আগুনটা লাগালো কে, তাকে কেউ দেখতে পেল না কেন? আমি কিন্তু সামনের দিকেই ছিলাম। সামনের দিকে থাকার পরেও আগুনটা যে কেউ লাগিয়েছে সেটা কিন্তু আমি সেভাবে দেখতে পাইনি। তাছাড়া বাড়িতে এত লোকজন, তার মধ্যে যদি কোথাও কেউ কিছু করে থাকে সেটা বোঝা তো সম্ভব নয়। তবে আগুনটা যে কে লাগালো সেটা আমিও বুঝে উঠতে পারছি না। জয়গোপালবাবু আর কিছুই বললেন না। আমি আর সামন্ত বেরিয়ে গেলাম। বেরিয়ে আসার সময় ওই প্যান্ডেলের কাপড়গুলো আর দেওয়ালের ফাঁকে জায়গাটা আরও একবার দেখে রাখলাম। তারপর নরেন্দ্রমোহনের দেওয়া ঠিকানা মতো তার বাড়িতে গিয়ে পৌঁছে গেলাম। নরেন্দ্রমোহন তখন সত্যিই ব্যস্ত ছিল। সে তার ঘরে বসে কতগুলো কচিকাঁচা ছেলেদের সামনে খাতা পেন খুলে পেন্সিল বুলিয়ে চলেছিল। তার বাড়ির সামনে ছোট একটা গ্রিলের মতো দেওয়া হয়েছে, একতলা বাড়ি। বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়, দেখেই বোঝা যায় নরেন্দ্রমোহনের অবস্থা অনেকটাই খারাপ। আমরা দরজার সামনে দাঁড়াতে নরেন্দ্রমোহনের আগে বাচ্চাগুলো আমাদের দিকে তাকালো। তারপর তাদের কথাবার্তায় নরেন্দ্রমোহন চকিত হয়। নরেন্দ্রমোহন আমাদের দিকে এগিয়ে এসে বলল, আর কিছুক্ষণের মধ্যে আপনারা না এলে আমি ভাবছিলাম সন্ধ্যের দিকে থানায় যাব। তার কথা আমি অবাক হয়ে গেলাম। বললাম, কেন বলুন তো নরেন্দ্রমোহন বাবু, আপনি হঠাৎ? আমাকে ওসব আপনি আগে কিংবা বাবু বলতে হবে না। আমি আপনার থেকে অনেকটা ছোট, আপনি আমি তুমি বলতে পারেন। আমরা গিয়ে ঘরে ঢুকলাম। আর ঘরে ঢুকতেই আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে সাদা কাগজের ওপর আঁকা অনেক কিছুই, কোথাও প্রাকৃতিক দৃশ্য, কোথাও বা একটি মূর্তি। তবে ঘরের এক কোণে একটা তেলচিটে পর্দার আড়ালে কিছু একটা ছিল। আমি আর সামন্ত সেদিকে তাকালাম। সামনে বিছানার এক পাশে রাখা একটি চেয়ারে বসলো সামন্ত। আমি নরেন্দ্রমোহনকে বললাম, ওই পর্দা দিয়ে ঢাকা ওটা কি বলো তো? তোমার নতুন কোনো কাজ নাকি? সামান্য হাসি দেখা গেল নরেন্দ্রমোহনের মুখে। তারপর পর্দায় ঢাকা সেই জিনিসটা এগিয়ে দিয়ে বলল, দারোগাবাবু, আপনি দেখতে চান এই পর্দার পিছনে কি রয়েছে? তাহলে দেখুন। নরেন্দ্রমোহন পর্দা তুলে দিতে আমি একেবারেই অবাক হয়ে গেলাম। এই কি তাহলে মালতী? কাগজে আঁকা ছবিতে মালতীর রূপ যেন একদম ভালোভাবে ফুটে উঠেছে। তার মাথায় লম্বা চুল, একপাশে বিনুনি করা, চোখে মুখে একটা মায়া ফুটে উঠেছে। তার পরনে বোধ হয় কালো রঙের একটা শাড়ি। শাড়ির এখানে ওখানে লাল রঙের নকশা। পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত একেবারে নিখুঁতভাবে এঁকেছে নরেন্দ্রমোহন। আমি আর সামন্ত মুগ্ধ হয়ে সেই ছবিটার দিকে দেখছিলাম। একসময় নরেন্দ্রমোহন বলে উঠল, মালতীর বাবা আমার সাথে তার বিয়ে দিতে রাজি হয়নি। আমার কোনো রোজগার নেই তেমন, আকাশে কি আর কত টাকাই বা পাওয়া যায়। তবে দারোগাবাবু, আমার ছবি অনেক জায়গায় সুনাম পেয়েছে।
এমনকি ছবি নিয়ে যে সমস্ত মেলা তারপর প্রদর্শনী হয় সেখানেও আমার ছবি স্থান পেয়েছে। তবে ছবি আঁকার জন্য বোধহয় মালতীর বাবা আমার সাথে তার বিয়েতে রাজি হয়নি। যদি জয়গোপাল কাকার কথা শুনে আমি তাদের ব্যবসায় হাত লাগাতাম তাহলে হয়তো তিনি ভেবে দেখতে পারতেন। কিন্তু ছোট থেকে এটাই শিখে এসেছে তারকাবাবু, এটাই আমার কাছে স্বপ্ন, আমার ইচ্ছে, শখ, জীবিকা, পেশা, সবকিছুই এটা কি করে ছেড়ে দিই বলুন তো? দেখো নরেন্দ্রমোহন, তুমি যখন আন্দাজ করতে পেরেছিলে আমরা তোমার কাছে আসব, তাহলে নিশ্চয়ই তুমি জানো কি কারণে আমরা তোমার কাছে এসেছি। সেই বিষয়ে তুমি কিছু বলবে? মালতীকে আমি খুন করিনি। সে বিয়ে করবে, ভালো ঘরে যাবে, ভালো থাকবে, সেটা তো আমিও চেয়েছিলাম। তাই যখন জয়গোপাল কাকা আমায় জানালো মালতীর বিয়ে ঠিক হয়েছে, তখন আমি তাকে এটাই বলেছিলাম যে মালতী বিয়ে করুক, ভালো থাকুক, সেসবে আমার কোনো আপত্তি নেই। যদি আপত্তি থাকতো তাহলে কি আমি মালতীর বিয়েতে উপস্থিত থাকতাম? আপনি বলুন না। তাহলে তুমি বলছো তুমি খুনটা করনি, তাহলে খুনটা কে করেছে সেই বিষয়ে তুমি কিছু জানো? আমি জানি দারোগাবাবু, আপনার অনেক ক্ষমতা আছে। আপনি চাইলেই আমায় থানায় তুলে নিয়ে যেতে পারেন, তারপর আমার উপর অত্যাচার করে হয়তো আমায় দিয়ে এটা স্বীকার করিয়েও ফেলতে পারেন যে আমি খুনটা করেছি। কিন্তু আমি সত্যি কথা বলছি, জীবনে আমি কখনো মিথ্যা কথা বলিনি। আমি খুনটা করিনি। যদি খুন করতাম তাহলে বোকার মধ্যে কি আমি সেখানেই বসে থাকতাম? অনেক আগেই সেখান থেকে চলে আসতাম, কিংবা এই শহর ছেড়ে দিতাম। আমার মনে হয় খুনটা করেছে অন্য কেউ। কে খুন করেছে? মালতী মারা যাওয়ার আগে বলছিল সে জানতো তার বিয়ে হয়ে গেলে তাকে আর বাঁচতে দেবে না কেউ। আর আমার মনে প্রথমেই মনে হয়েছিল সে তোমারই কথা বলছে। কিন্তু জয়গোপালবাবু স্পষ্টই বলেছেন তিনি জানেন তুমি খুনটা করনি। গদাধরবাবু একটু দোনামোনা করলেও তার মনেও একই কথা রয়েছে, তুমি এই কাজটা করতে পারো না। সেটা আমিও স্পষ্ট বুঝতে পারছি। আর সত্যি বলতে এটাই দারোগাবাবু, আপনিও বিশ্বাস করছেন আমি খুনটা করিনি। সত্যিই আমি খুনটা করিনি। তবে আপনি যদি এই খুনের কেসে আমি ফাঁসিয়ে দিতে চান তাহলে ফাঁসিয়ে দিতে পারেন। আমি আর প্রতিবাদ করব না, কারণ মালতী যখন বেঁচে নেই তখন। নরেন্দ্রমোহন, তুমি ভেঙে পড়লে হবে না। মালতীকে যে খুন করেছে তাকে খুঁজে বার করতেই হবে, আর সেক্ষেত্রে তুমি আমাদের সাহায্য করতে পারো। মালতী কার কথা বলতে চেয়েছিল সেটা আমাদের জানা দরকার। মালতীর গায়ের রং সামান্য শ্যামলা হলো, তাকে দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আর দারোগাবাবু, আপনি হয়তো তাকে দেখেননি, তবে তার ছবি দেখলে আপনি বুঝতে পারবেন। আমার আঁকা ছবি খুব একটা ভালো নয়, তাই তাতে অতটা বুঝতে না পারলেও সে কথা কিন্তু সত্যি, সে সত্যিই সুন্দর। আর তাই আমাদের বেশ কিছু ছেলের দল তার পিছনে মাঝে মাঝে লাগতো। তবে সেসব হয়েই থাকে, কিন্তু এগুলো তো আলাদা ব্যাপার। আমাদের পাড়ার পাশের পাড়ার একটা ছেলে আছে। ছেলে বলেটা ঠিক হবে না, কারণ তার বয়স আমার থেকে অনেকটাই বেশি। তার নজর ছিল মালতীর ওপর। মালতী একা কোথায় বাইরে বেরোলেই, যদিও সে বেশিরভাগ সময় বের হতো না, মালতী বেরোলেই তখন তাকে সে নানাভাবে উত্ত্যক্ত করতো, ভয় দেখাতো, অনেক কটূক্তিও করতো। মালতী মাঝে মাঝে আমায় সে কথা বলেছে। তবে সে বাবাকে সে কথা বলতে ভয় পেত। তার বাবা একটু রাগী ধরনের লোক। ছোটো ছোটো ব্যাপারে সে অনেক বড় ব্যাপার করে তোলে। শুধু শুধু একটা ঝামেলা হবে, সত্যি বলতে ব্যাপারটা আমার চোখেও কখনো পড়েনি। আমার মনে হয় এসব কিছুর পেছনে সেই রয়েছে। সে একটা মালতীকে শাসিও ছিল। যদি মালতী অন্য কোথাও বিয়ে করে নেয় তাহলে কিন্তু ভালোভাবে থাকতে দেবে না মালতীকে। নরেন্দ্রমোহনের এই কথাটা শুনে আমার কেমন যেন মনে হলো একই কথা গঙ্গাধরবাবু, জয়গোপালবাবু, এমনকি মালতীর মা পর্যন্তও বলেছিলেন। তবে তাদের তিনজনের ধারণা আলাদা আলাদা ছিল। তবুও মালতীর মায়ের সঙ্গে কথা বলতে হবে, কিন্তু তার শরীর খুব একটা ভালো নয়, আমাদের অপেক্ষা করতে হবে। মনে মনে এই সমস্ত কিছু ভেবে নিয়ে নরেন্দ্রমোহনকে বললাম, নরেন্দ্রমোহন, প্রথম দিনেই কিন্তু আমি তোমায় সন্দেহ করেছিলাম। আর গদাধরবাবুর কাছ থেকে তোমার নাম এবং তোমার বিষয়ে সমস্ত কিছু জেনে তোমার উপর সন্দেহটা আরও বেশি হয়েছিল। তাই তোমায় এটাই বলবো, যদি তুমি কিছু জেনে থাকো তাহলে এই বিষয়ে আমাদের বলতে পারো। আর সেদিন বিয়ের মণ্ডপে তুমি কিছু দেখতে পেয়েছিলে? না দারোগাবাবু, আমি একদম পেছনের দিকেই ছিলাম। সেখান থেকে সমস্ত কিছু ভালোভাবে দেখা যায় না। সামনের দিকে যারা ছিল তাদের সাথে আপনি একবার কথা বলে দেখতে পারেন, যদি তারা কিছু দেখে থাকে। তবে কোনো প্রমাণ ছাড়া কাউকে তো অপরাধী বলে প্রমাণিত করা ঠিক নয়। তাই ওই লোকটির ব্যাপারে আমি তেমন কিছু দোষ আনতে চাইছি না এই মুহূর্তে।
তোমার হাতে ওই পোড়া দাগটা হলো কি করে নরেন্দ্রমোহন? পরাজিত সৈনিক বলতে পারেন, যে নিজের না পাওয়া রাজকুমারীকে বাঁচাতে পারেনি। মালতীর গায়ে যখন আগুন লাগে তখন সে সামনের দিকে পড়ে যায়। তখন আমি দৌড়ে গিয়েছিলাম। দারোগাবাবু, মালতীকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু আশেপাশে কারা যেন আমায় টেনে সরিয়ে নেই সেখান থেকে। আসলে মালতীর শরীরে যেভাবে আগুন ধরে গিয়েছিল, শুধুমাত্র থেকে বাঁচানো সম্ভব নয়, তার সবাই বুঝতে পেরেছিল। তারপরে যখন মালতীর বাবা, জয়গোপাল কাকা সবাই মিলে ঘর থেকে মোটা কাঁথা নিয়ে আসে, ততক্ষণ সবটাই শেষ হয়ে যাচ্ছে। চুপ করে দাঁড়িয়ে দেখতে হলো দারোগাবাবু, কিছুই করতে পারলাম না। নরেন্দ্রমোহনের শেষ কথাটার সাথে তার মুখ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো। তাকিয়ে দেখলাম সে তাকিয়ে রয়েছে তার হাতে আঁকা মালতীর ছবিটার দিকে। আমরা পুলিশের লোক, আমাদের খুন, চুরি, ডাকাতি, রক্তপাত, অপরাধী এইসব নিয়েই কারবার। কিন্তু নরেন্দ্রমোহনের ঘরে এসে বসার পর থেকেই শিল্পসত্তায় যে সত্যি একটা অন্যরকম ব্যাপার রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছিলাম। নরেন্দ্রমোহন যে সত্যিই একজন শিল্পী সেটা তার হাতের কাজ কিংবা তাকে দেখেও বোঝা যাচ্ছিল। সত্যি কথা বলতে, খুনটা যেই করে থাকুক না কেন, নরেন্দ্রমোহনই করুক কিংবা অন্য কেউই করুক, এই হত্যায় নরেন্দ্রমোহন যে একটি মানসিক ধাক্কা খেয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। নরেন্দ্রমোহনের অপলক দৃষ্টিতে সেই ছবিটার দিকে তাকিয়ে থাকাটা কেমন যেন সহ্য হচ্ছিল না। বড় বড় অপরাধীর চোখের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে আমরা জেরা করতে পারি, বড় বড় অপরাধীদের সামনে এনে মারের চোটে তাদের মুখ থেকে অপরাধের কথা বারও করতে পারি, কিন্তু নরেন্দ্রমোহনের মতো এত সামান্য একজন আঁকিয়ে শিল্পীর ঘরে বসে নরেন্দ্রমোহনকে দেখতে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। তাই বললাম, নরেন্দ্রমোহন, এখন আমরা আসছি। যদি তুমি এই ব্যাপারে আরো কিছু সাহায্য করতে পারো তাহলে সোজা থানায় চলে যাও। আমি না থাকলে সামন্ত থাকবে, বা যেই থাকুক না কেন তুমি তাদের কাছে এসে বলো। তেমন হলে আমি আবার আসব। তবে নরেন্দ্রমোহন, চিন্তা করো না, এই কাজটা যেই করে থাকুক না কেন তাকে আমরা ঠিক খুঁজে বার করব। নরেন্দ্রমোহন সেই আগের মতোই ফ্যাকাশে চোখে আমাদের দিকে তাকিয়ে মাথা নাড়ল। আমরা বেরিয়ে আসছি। ওপাশের ঘর থেকে বাচ্চাদের কথাবার্তা শুনতে পেলাম। একটু পরেই নরেন্দ্রমোহনের গলা শোনা গেল, কই দেখি কে কে এঁকেছিস? নরেন্দ্রমোহনের সঙ্গে কথা বলে বোঝা গেল আমার সন্দেহটা, এমনকি সামন্ত যা ধারণা করেছিল তার সবটাই মিথ্যে। নরেন্দ্রমোহন খুন করেনি। যদি সে খুন করে থাকতো তাহলে প্রথমত সেই বাড়িতে সে শেষ পর্যন্ত বসে থাকতো না, আর দ্বিতীয়ত শহর থেকে পালিয়ে যাওয়ার রাস্তা তার কাছে অনেক ছিল। সে পালিয়ে যেতে পারত, কিন্তু সেসব না করে বসে থাকা মানে হয় সে খুব বোকা, না হয় খুনটা সে করেনি। আমি আর সামন্ত সেদিনের মতো থানায় ফিরে এলাম। এ সমস্ত করতে গিয়ে প্রায় দুপুর গড়িয়ে এসেছিল। সামন্তকে বাড়ি যাওয়ার নির্দেশ দিয়ে আমিও খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে চলে গেলাম। পুলিশের চাকরিতে কখনো সময়ের হিসেব থাকে না, আর যখন আমরা এই কেসটা নিয়ে পড়েছি তখন সকাল রাত আমাদের এই কেসটা নিয়েই থাকতে হবে। বিকেলের মধ্যেই সামন্ত এসে হাজির হলো। আমি বললাম, সে কি, তোমায় বললাম না রাতের আগে আসতে হবে না? স্যার, ওই খাওয়া দাওয়া সেরে একটু গড়িয়ে নিয়েছি, আর অসুবিধা নেই। এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে, নাহলে অপরাধী যদি শহর থেকে পালিয়ে যায়। আমার মনে হয় অপরাধী শহর থেকে পালাবে না। এখন কথা হচ্ছে সে নিশ্চিত যে তাকে আমরা এখনো খুঁজে বার করতে পারিনি, তাই একটা সুযোগ আমাদের কাছে রয়েই যাচ্ছে। কিন্তু অপরাধীটাকে, সেটাই ঠিক বুঝে উঠতে পারছি না। নরেন্দ্রমোহন যেই ছেলেটির কথা বলেছিল সেই কি? এই কথাটা সামন্তকে জানাতে সে বলল, আমার মনে হয় একবার গদাধর বাবুর বাড়িতে খোঁজ নেওয়া দরকার। তার স্ত্রীর শরীর এখন কেমন আছে, তার সাথে একবার কথা বলে যদি আমরা এই ব্যাপারে আরো কিছু জানতে পারি, তারপর না হয় লোকটার ব্যাপারে খোঁজ করা যাবে। কাজটা যেই করুক সামন্ত, তাকে খুঁজে বার করে শাস্তি দিতেই হবে। না, অপরাধী শাস্তি না পেলে তার অপরাধ করার সাহস আরো বেড়ে যাবে, বুঝলে? আর যে ওভাবে একটা মেয়েকে আগুনে পুড়িয়ে মারতে পারে তাকে এত সহজে ছেড়ে দিলে হবে না। আমরা থানায় বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলে চলেছি, এমন সময় বাইরে থেকে দারোয়ানের সঙ্গে কার যেন কথাবার্তা বলতে শুনলাম। সামন্তকে পাঠিয়ে দিলাম। একটু পরেই সামন্ত যাকে নিয়ে এসে ঘরে ঢুকলো তাকে কেমন যেন চেনা চেনা বলে মনে হলো, কোথায় যেন দেখেছি। ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ল, সেদিন যখন আমরা গিয়ে পৌঁছলাম ঠিক সেখানে বিয়েবাড়ির মণ্ডপের পাশে আরও একটা মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানেই সানাই বাদকেরা বসেছিল, আর সেখানেই দেখেছিলাম দাঁড়িয়ে থাকা এই ভীত ভদ্রলোককে।
ভদ্রলোক প্রথমে সে তার নাম পরিচয় দিলেন। তার নাম বিনয়। তিনি জানালেন যে সে বাড়িতে যারা সানাই বাজাতে গিয়েছিল তাদের সঙ্গে ছিল সে তবলা বাজায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, আপনাকে দেখেই কেমন যেন মনে হচ্ছিল। দেখেছি। বসুন বসুন। কিন্তু আপনি কি মনে করে? তিনি কিছু যেন একটা বলতে চাইছেন, অথচ কোথায় যেন বাধ্যবাধকতায় জর্জরিত হয়ে পড়েছেন। তাই আমি তাকে আবার বললাম, বিনয়বাবু, আপনার যদি কিছু বলার থাকে আপনি নিঃসংকোচে বলতে পারেন। আমরা কিন্তু এখনও কেসটা নিয়ে হাবুডুবু খাচ্ছি, কিছুই বুঝে উঠতে পারছি না। তাই আপনার কোনো কথা যদি আমাদের সাহায্য করতে পারে তাহলে খুব ভালো হয়। সেই দিনে এমন একখান ভয়ঙ্কর ব্যাপার, পুলিশ আর সব কিছু দেখে আমি কেমন ভয় পেয়ে গেছিল। তখন তেমনি কিছু বলতে পারিনি। আসলে আমাদের ওই বসার জায়গাটা তো আপনি দেখেছেন, সেখান থেকে ওই প্যান্ডেলের একদম কোণের দিকে যে দরজা মতো রাখা হয়েছে, যেটি দিয়ে বাড়ির ভিতরে ঢোকা যায় আর কি। হ্যাঁ, সেই দিকটা দেখা যায়। আমরা তো নিজের মতোই বাজনা বাজাচ্ছিলাম, হঠাৎ করেই দেখি চেয়ারে আগুন লেগেছে। মেয়েটা সামনের দিকে ছুটে আসতে গিয়ে মঞ্চের ওপর পড়ে যায়, তারপর লেগে যায় আগুন। যতক্ষণে তাকে বাঁচানো হয় ততক্ষণে অনেকটাই পুড়ে গেছে। দেখে বুঝতে পারছিলাম স্যার, এমন বিয়ের সাজে সাজে থাকা মেয়েটা আগুনে পুড়ে চোখের সামনে একেবারে ঝলসে গেল। আপনি কি দেখেছিলেন আগুনটা কিভাবে লেগেছিল? তখন তো কিছুই মনে নেই দারোগা বাবু, এত লোকজন যাওয়া আসা করছে, ওসবের মধ্যে কি আর অত কিছু মনে থাকে বলেন তিনি? কিন্তু পরে বাড়ি ফিরে হঠাৎ করে আমার মনে হচ্ছিল সেদিন যে আগুনটা লাগে তার একটু আগে আমি একজনকে ওই ফাঁক দিয়ে দরজা মতো জায়গাটা দিয়ে এইদিকে আসতে দেখেছিল। মানে ব্যাপারটা আপনাকে আমি বোঝাতে পারবো না হয়তো ওইভাবে। ওই ফাঁক জায়গাটা দিয়ে ঢুকে তারপর সামান্য ডান দিকে গেলে ওই বাড়ির দরজায় ঢোকা যায়। কিন্তু আমি যাকে দেখেছি সে কিন্তু মণ্ডপের ভিতর থেকে যায়নি, সে এসেছিল ওই প্যান্ডেলের পিছনের দিক থেকে। তারপর যেন মনে হলো সে প্যান্ডেলের পিছনের দিকেই ঢুকে গেল। মানে আমি বলতে চাইছি যে ওই বাড়িতে ঢোকেনি, সে ঢুকেছিল ওই দেওয়াল আর প্যান্ডেলের কাপড়ের যে মাঝখানে ফাঁক জায়গাটা রয়েছে সেইখানে। সে কি, আপনি ঠিক বলছেন তো? আপনি ঠিক দেখেছিলেন? হ্যাঁ, তার আরও একটা কারণ রয়েছে। যখন আগুনটা লাগে ঠিক তার আগের মুহূর্তে আমার মানে বুঝতেই পারছেন প্রাকৃতিক কারণে একবার বাইরে যেতে হয়েছিল। কিন্তু আমাদের যে মঞ্চ করা হয়েছিল তার পিছনে কাপড়ের দিকে একটা জায়গা খোলা রাখা হয়েছিল, সেখান থেকে যাতে প্রয়োজনের সময় কেউ বাইরে যেতে পারে আর আসতে পারে আর কি। তো আমি কাপড় তুলে সেখান থেকে বাইরে বেরিয়ে গেছি। আপনি হয়তো দেখেছেন প্যান্ডেলের পিছনে বাড়ির পিছনের দিক খানিকটা ফাঁকা জায়গা রয়েছে, আর সেখানে জঙ্গল মতোও রয়েছে কিছুটা। ভেবেছিলাম সেখানেই গাম সেরে আসবো, তা না হলে আবার বাড়ির ভিতরে ঢুকবো বেরোবো, লোকজন রয়েছে, অত ঝামেলা আমার পোষায় না। সেখানে যেতেই মনে হলো একজন কে ওই প্যান্ডেলের ফাঁক দিয়ে বাড়ির বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। আমি তখন কিছু না ভেবে চলে গিয়েছিলাম। তারপরেই সে দেখি আগুন লেগে গেছে, সবাই চেঁচামেচি করছে। আমি ভেবেছিলাম এ বাড়ির কোনো লোকই হবে, কোনো কারণে হয়তো বাড়ির বাইরের দিকে গিয়েছিল। বিয়ে বাড়িতে তো অনেক রকম লোক অনেক রকম কাজকর্ম থাকে আর কি। আলোর লোক হতে পারে, রান্না বান্নার লোকও হতে পারে, আবার অন্য কোনো লোকও হতে পারে। তখন ব্যাপারটা নিয়ে তেমন কিছু মনে হয়নি, কিন্তু পুলিশ আসার পর যখন দেখলুম আলোর লোকদেরও দাঁড় করানো রয়েছে, আবার বাকি সবাইকেও দাঁড় করানো, তবে আলোর লোকেরা কিন্তু অতটা লম্বা কেউ ছিল না। তখনই আমার কেমন সন্দেহ হয়েছিল, তবে ভয়ে আর আতঙ্কে ব্যাপারটা নিয়ে তেমন আমি কিছু ভাবিনি। এখন মনে হলো আপনার কাছে একবার আসার দরকার, আর এগুলো বলাটাও হয়তো দরকার আপনাকে। আপনি নিশ্চিত ওই লোকটা ওই বাড়ির কেউ ছিল না? দেখুন, ও বাড়ির সবাইকে তো আমি দেখিনি, সবাইকে আমি চিনি না, তবে বিয়ের একদিন আগে আমরা এসেছিলাম, সেই সূত্রে অনেকের মুখই দেখা হয়ে গিয়েছিল, বা বলতে পারেন চিনেও গিয়েছিলাম।
মুখ চেনা হিসেবেও যদি ধরি তবে ওই লোকটাকে আমি এর আগে আর দেখিনি। আমার ভুল হতেও পারে, কিন্তু মনে হয় দেখিনি। আর একটা কথা, আপনি যখন পেছনের দিকে গিয়েছিলেন তারপর ফিরে এসেই বুঝতে পেরেছিলেন আগুনটা লেগে গেছে, তাই তো? এখানেই আমার সব থেকে বেশি চিন্তা হচ্ছে দারোগা বাবু। আমি লোকটাকে দেখেছি ওই দরজার ওখান দিয়ে প্যান্ডেলের পিছনের দিকে আসতে। তারপর যখন আমি বেরিয়ে গেলাম তখন দেখতে পেলাম লোকটা প্যান্ডেলের আর দেওয়ালের ফাঁক দিয়ে এই দিকেই এগিয়ে আসছে। একবার পেছনে তাকালাম, দেখলাম লোকটা বাইরের দিকে চলে যাচ্ছে। তারপরেই চিৎকার চেঁচামেচি শুরু। তাড়াতাড়ি ফিরে গিয়ে দেখি মণ্ডপে আগুন জ্বলছে, মেয়েটা পড়ে রয়েছে। তারপর তো বুঝতেই পারছেন দারোগা বাবু। আচ্ছা, আপনাকে তাহলে একবার আমাদের সাথে গিয়ে... ক্ষমা করবেন দারোগা বাবু, আমি পুলিশ আমি এইসব ঝামেলায় থাকতে চাইনি। নেহাত আমি এসব কথা বললে যদি আপনাদের সাহায্য হয়, মেয়েটাকে কেউ এভাবে আগুন দিয়ে মারলো, সেটা কে করলো যদি বেরিয়ে আসে, তাই আপনার কাছে এলাম। আমি এইসব ঝামেলায় থাকতে চাইনি, আমায় মাফ করবেন দারোগা বাবু। আমি বেশ কিছুক্ষণ ভাবলাম, লোকটাকে নিয়ে ও বাড়িতে উপস্থিত হলাম। সবাইকে দেখিয়ে লাভ নেই, যদিও লোকটা তো নিজেই বলছে ওই লোকটাকে সে আগে দেখেনি। তার মানে ওই লোকটা এমন কেউ যে বিয়ে বাড়িতে আসেইনি, ওই সময় ভিড়ের মধ্যে এসে নিজের কাজটা করে চলে গেছে। এত কিছু মাথায় ঘোরার সাথে সাথে আমার একটা কথা মনে পড়ে গেল, তাই তাকে বললাম, আমরাও একজনকে সন্দেহ করছি। তাকে গ্রেপ্তার করা হলে আপনি কি একবার থানায় এসে তাকে শনাক্ত করতে পারবেন? আপনাকে পুলিশি ঝামেলায় থাকতে হবে না, শুধু আপনি একবার থানায় এসে শনাক্ত করে যাবেন অপরাধীকে। তারপর আপনার ঠিকানা, নাম সব কিছু দিয়ে যান, আমি আপনার সাথে যোগাযোগ করে নেব। কথা দিচ্ছি আপনাকে, আপনার নাম বাইরে কোথাও থাকবে না। লিখে নিন দারোগা বাবু, আমার নাম বিনয় হালদার। বিনয় হালদার তার নাম ঠিকানা সমস্ত কিছু লিখে তার বাড়ি পর্যন্ত আমাদের ভালোভাবে চিনিয়ে দেওয়ার চেষ্টা করে চলে গেল। এবার আমি একটা সন্দেহ স্পষ্টভাবে করতে পারলাম, আর নরেন্দ্রমোহন যে নির্দোষ সেটাও বুঝতে পারলাম। কারণ নরেন্দ্রমোহনকে এই লোকটা দেখেছে, নিশ্চয়ই দেখেছে। সে আগুন লাগার পরে মালতীকে বাঁচাতে গিয়েছিল। লোকটা তার কথা বলেনি। লোকটা এতটা নিশ্চিতভাবে না বলতে পারলেও সে নিশ্চয়ই জানে ওই বাড়িতে ওই লোকটা এর আগে আসেনি, অর্থাৎ লোকটা বাইরের কেউ। লোকটা কে সেটা আবার নতুন করে একটা রহস্যের সৃষ্টি করলো আমাদের সামনে। এই কেসে যেন একটার পর একটা রহস্য এসেই যাচ্ছে। তারপর সেই লোকটা যে মালতীকে উত্ত্যক্ত করত, এখন আবার বিনয় হালদারের দেখা এই লোকটা। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে চেয়ারে আগুনটা লেগে গিয়েছিল সেই চেয়ারটা আমি গদাধরবাবুকে বলে আনিয়ে রেখেছিলাম। আর সেই চেয়ারের পুড়ে যাওয়া অংশের মধ্যে কেরোসিন জাতীয় কিছু তো একটা ছিল, সেটা বোঝাই গেছে। কারণ কেরোসিন না থাকলে ওই রকম গদি লাগানো চেয়ার অত ভালোভাবে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে না। ফরেন্সিক এক্সপার্ট আমার বন্ধু, সে জানিয়েছে ওই চেয়ারে কোনো দাহ্য পদার্থ ছিল, কেরোসিনও হতে পারে। কারণ চেয়ারের গদি পুড়ে গেলেও হাতল কিংবা অন্য জায়গায় সামান্য কেরোসিনের ছিটে ফোঁটা পাওয়া গেছে। তবে তার গন্ধ বাইরে কেন আসেনি সেটা কিন্তু আমি তখনও বুঝতে পারিনি। পরদিন সকালে গিয়ে একাই পৌঁছলাম গদাধরবাবুর বাড়িতে। সামন্তকে আমি একটা অন্য কাজ দিয়েছিলাম। সামন্ত আমার সঙ্গেই গিয়েছিল, তবে সামন্তর কাজ ছিল বাড়ির আশেপাশেটা ভালো করে ঘুরে দেখা, কোনো কিছু খুঁজে পাওয়া যায় নাকি সেটা দেখা। তাছাড়া গোটা জায়গাটা ভালো করে পরীক্ষা করা দরকার যে বিনয় হালদার মিথ্যা কথা বলছে কিনা। সে যা যা বলছে তা সবটাই সত্যি হতে পারে কিনা এটা দেখার দায়িত্ব সামন্তর ওপর রইল। আমি সোজা গেলাম গদাধরবাবুর স্ত্রী রমলা দেবীর সঙ্গে কথা বলতে। আমি বললাম, দেখুন, আমি জানতে পেরেছি আপনাদের মেয়ের মৃতদেহ কালই বাড়িতে এসে পড়েছে। আপনারা কাজকর্ম করেছেন, তবে এই মুহূর্তে আমাদের আপনাকে প্রশ্ন করা উচিত না হলেও করতেই হচ্ছে, আর না হলে আপনাদেরই ক্ষতি। কিন্তু একটা কথা আমায় বলুন তো, আপনার মেয়ে বারবার বলছিল তার যদি বিয়ে দেওয়া হয় তাহলে সে আর বাঁচবে না, এটা কেন? প্রথম আমি ভেবেছিলাম আসলে নরেন্দ্রমোহনের সাথে তার বিয়ে না দেওয়ায় সে আমাদের ভয় দেখানোর জন্য এরকম করছে। নরেন্দ্রমোহনকে আমারও পছন্দ ছিল, কিন্তু উনি চাইছিলেন না নরেন্দ্রমোহনের সঙ্গে তার মেয়ের বিয়ে হোক, তাই আমি আর কিছুই বলিনি। আর তবে বিয়ের আগের দিন মিয়া আমাকে জানায় পাশের পাড়ার একটি ছেলে তাকে মাঝে মাঝে বিরক্ত করত।
তবে কোনো ঝামেলা হবে সেই ভয়ে মেয়ে তার বাবাকে কিছুই বলেনি। আসলে বুঝতেই পারছেন দাদাবাবু, এই সমাজে দোষ যাই থাকুক না কেন, দাগ সবসময় মেয়েদের গায়ে লাগে। তাই আমিও তার কাছ থেকে সবটা শুনে তাকে চুপ করে থাকতে বলেছিলাম। সেটাই আমার ভুল ছিল। হয়তো দারোগাবাবু, ছেলেটার নাম প্রতাপ বিশ্বাস, পাশের পাড়াতেই থাকে, খুব একটা ভালো নয়, পাড়াতে মস্তানি করে বেড়ায়, বখাটে ধরনের ছেলে। তাই মেয়ে একটু ভয় পেয়েছিল, কিন্তু এখন তো দেখছি মেয়ের কথাটাই ঠিক হলো। এই প্রতাপকে আপনি চেনেন? না, মেয়ে আমায় শুধু তার নামটাই বলেছিল। তবে পাশের পাড়ায় যে মদের ভাটিখানা রয়েছে সেখানে নাকি বেশিরভাগ সময় তার আড্ডা বসে। আসলে ও পাড়ায় আমার মেয়ের বান্ধবী রয়েছে, তার বাড়িতেও মাঝে মাঝে যেত, তখনই ছেলেটা তাকে বিরক্ত করত। এখন এই কাজ করছে কিনা তা আমি বলতে পারছি না, আমার মনে হয় সেই করছে। সামন্তর সব দেখা শেষ হয়ে গিয়েছিল। সে ঘরে এসে আমাকে জানালো, স্যার, বিনয় হালদার ঠিকই বলেছে। সে যা যা বলেছে গোটা জায়গা তার দেখে তেমনটাই মনে হলো। ওপাশ দিয়ে কেউ বেরিয়ে গেলে সে বাইরে চলে যেতে পারবে, তাকে চট করে কেউ দেখতেও পাবে না। আর এত লোকের মাঝে কেউ যদি ওভাবে বেরিয়েও যায়, তাকে সহজে নজর করতে পারবে না। গোটা কেসে এতদিন পরে একটা লিড আমাদের হাতে ছিল, তা হলো প্রতাপ। নরেন্দ্রমোহনের বলা কথা, বিনয় হালদারের বলা কথা, এমনকি মালতী, কিন্তু তার মায়ের মুখে শোনা সমস্ত কিছু মিলে একটা জায়গাতেই গিয়ে দাঁড়াচ্ছিল, প্রতাপ বিশ্বাস। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে আমাদের সাক্ষী বলতে মাত্র একজন, বিনয় হালদার। সেও তাকে সামান্যই দেখেছিল। এমন কোনো সাক্ষী থাকা দরকার তার দ্বারা প্রতাপ হালদারকে খুনি সাব্যস্ত করা যেতে পারে। হঠাৎ করে আমার মনে পড়ে গেল, সেদিন প্যান্ডেলের পেছনেই একটি জিনিস আমি কুড়িয়ে পেয়েছিলাম। ওই জিনিসটা আসলে একটা লকেট। বর্তমানে চেনের সঙ্গে এ ধরনের লকেট থাকার বেশ চল আছে। লকেটটা গোল মতো, সেই লকেটের মধ্যে একটা আদ্যক্ষর খোদাই করা আছে, আর সেই আদ্যক্ষর হলো ইংরেজি ভাষায় পি। অর্থাৎ এই লকেটটা যে প্রতাপের তা খানিকটা আন্দাজ করা যেতে পারে, কিন্তু সেই সাক্ষ্য বা প্রমাণ তো নাকচ করে দিতেই পারে। সে তো বলতেই পারে যে ওটা আমার লকেট নয়। অনেক ভেবে চিনতে আমরা একটা পরিকল্পনা স্থির করলাম। ভাটিখানায় এসে ঢুকলো এক লোক। তার গলার কাছে একটা রুমাল বাঁধা, মুখে একটা দেশলাইয়ের কাঠি, গালের পাশে একটা চড়ুল, জামাটা বুকের কাছ পর্যন্ত খোলা, হাল ফ্যাশনের একটা ফুল প্যান্ট আর তাতে বেল্ট জড়ানো, কোমরের কাছে গোজায় একটা রুমালও খানিকটা বেরিয়ে রয়েছে। লোকটি আস্তে আস্তে ভাটিখানার মধ্যেই একটি টেবিলে বসলো, তারপর গলা তুলে বলল, এই শিবা, শিবা, একটা বোতল নিয়ে আয়। তার ডাক শুনে একজন লোক বোতল এনে তার সামনে রাখল। বোতলের ওপর একটি কাচের গ্লাস রাখা। বোতল থেকে দেশি মদ ঢেলে খেতে খেতে সামনে রাখা বাটিতে কয়েকটি ছোলা সে মুখে পুরল। এমনভাবেই সে মদ খেয়ে চলেছে। মাঝে মধ্যে একটা অদ্ভুত হাসি তার মুখ থেকে বেরিয়ে আসছে। একটু পরেই একজন এসে বসলো তার উল্টো বেঞ্চে। তার মাথাতে রুমাল জড়ানো, মাথার চুল এলোমেলো, মুখে একটা সিগারেট। তার মাথাতেও রুমাল জড়ানো, মাথার চুল এলোমেলো, মুখে একটা সিগারেট, আর তার পরনে পুরো জামাটাই খোলা। সামনের দিকে তাকিয়ে এসে বলল, ওস্তাদ, একটা সিগারেট হবে? তার কথায় সামনে বসে থাকা প্রতাপ ঘোলা ঘোলা চোখে লোকটির মুখের দিকে তাকালো। কি নাম তোর? আমার নাম জগনলাল, এই এলাকায় নতুন এসেছি। তোমায় দেখে মনে হলো বেশ নামডাক রয়েছে এইদিকে, তাই তোমার চেনা হতে এলাম। ওস্তাদ, আমায় তোমার সাথে এখানে রেখে দাও। লোকটার কথায় কেমন যেন হিন্দি টান রয়েছে। প্রতাপের বুঝে আসা চোখ দুটো যেন খুশিতে নেচে ওঠে। সে বলে, নিশ্চয় থাকবে, নিশ্চয় থাকবি। তোর নাম কি যেন বললি? ও, জগনলাল। আরে চল না, একটু মদ খাবি? প্রতাপ গ্লাসে মদ ঢেলে জগনলালের দিকে এগিয়ে দিল। জগনলাল গ্লাসটা তুলে নিল, তারপর বলল, হ্যাঁ ওস্তাদ, নিশ্চয়ই খাবো। তোমার হাতে মদ খাবো সে তো আমার সৌভাগ্য। তাড়াতাড়ি মদ শেষ করো, তারপর আমরা কোথাও গিয়ে বসি। এখানে এত লোকজন ভালো লাগছে না। ওস্তাদ, একটা কাজ আছে। প্রতাপের চোখ দুটো লোভে চকচক করে উঠল। কাজের কথা মানেই তো বেশ কিছু মালকড়ি পাওয়া যাবে। কোনো কিছু তোয়াক্কা না করে সে বোতল ধরেই চুমুক দিতে লাগলো। তারপর মদ শেষ হতেই সে একটু জোরের সাথেই বলল, আয় শিবা, এই আমার হিসেবটা করে রাখ, রাতে এসে দিয়ে যাব।
জগন্লালের মুখে একটা হাসি খেলে গেল। প্রতাপ উঠতে গিয়ে হুমড়ি খাচ্ছিল। জগন্লাল উঠে গিয়ে তার হাত ধরল, তারপর তার হাতটা কাঁধের ওপর নিয়ে আস্তে আস্তে বাইরে বেরিয়ে গেল। একটা ফাঁকা জায়গায় মাঠের মধ্যে পাশাপাশি বসে রয়েছে প্রতাপ আর জগন্লাল। ওস্তাদ, একটা কাজ আছে, করতে পারলে বেশ কিছু টাকা পাওয়া যাবে। একজনকে টপকাতে হবে। আরে ও সব আমার বা হাতের কাজ, বুঝলি তো। 7-7টাকে টপকেছি, তার মধ্যে 4টে রে। পুলিশের বাবার ক্ষমতা হয়নি আমাকে ধরবে। প্রতাপ কাজ করার সময় কিচ্ছু রেখে আসে না, বুঝলি। তাই তো খুঁজে খুঁজে তোমায় বার করেছি। কাজটা কিন্তু খুব চুপি চুপি করতে হবে। আসলে ওস্তাদ, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, কিন্তু সেই মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে। তাকে তার বিয়ের মণ্ডপেই পুড়িয়ে মারতে হবে ওস্তাদ। কথাটা শুনে প্রতাপের প্রায় বুঝে আসা চোখ দুটো অর্ধেকটা খুলে গেল। একটু ভালোভাবে জগন্লালের দিকে তাকিয়ে বলল, কি বললি? আর একবার বল। আর তুমি যদি মণ্ডপে আগুন লাগিয়ে মারতে না পারো, তাহলে তাহলে অন্য কোনোভাবে মারলেও হবে। আর কি বলো তো, ছোড়াছুড়ি গুলোগুলি এসব আমার পছন্দ হয় না। আমি চেয়েছিলাম মালটাকে আগুনে পুড়িয়ে মারতেই, কিন্তু তোমার দ্বারা সেটা যদি না হয় তাহলে থাক, আমি অন্য কাউকে দেখে নিচ্ছি। প্রতাপের চোখ দুটো যেন ঝলসে ওঠে। জগন্লালের একটা কলার চেপে ধরে বলে, কি বললি? কি বললি আমি পারবো না? মানে তাহলে আমার মতো হিম্মত কার আছে? সব পারবো আমি। এই তো কয়েকদিন আগে একটা মেয়েকে তার বিয়ের মণ্ডপে পুড়িয়ে মারল। চালিয়ে আমায় না বলে আমার এই এলাকায় থাকবে। প্রতাপের মুখের ওপরে কথা। কতবার বলেছিলাম বিয়ে করলে আমি জানে মেরে দেব, তাও বিয়ে করতে রাজি হলো। এবার এবার কি হচ্ছে? পুড়ে মরলি তো? হ্যাঁ ওস্তাদ, আমিও ব্যাপারটা শুনেছি। ও, তাহলে ওই কাজটা তোমারই ছিল। কিন্তু কি করে করলে বলো তো ওস্তাদ? আরে এ কি আর কঠিন কাজ? এটার ওই ওদের পাড়ায় একটা ছোড়ার সঙ্গে প্রেম পেরিচ্ছিল, বুঝলি। ওটাকার মুরদ নেই, আবার প্রেম করছে। আরে ওই সাদা কাগজে পেন্সিল দিয়ে ফর করে ওসব এঁকে কি হবে? আমার কাছে আসলে রাজরানী করে রাখতাম, শালা টাকা ঢেলে শোয়াতাম। কিন্তু না, আমার কথা শুনলো না। তারপর যখন জানতে পারলাম বিয়ে ঠিক হয়ে গেছে, তখন আস্তে আস্তে প্ল্যান করলাম। শুনলাম ওই বাড়িতে বসানোর জন্য 2টো চেয়ার রয়েছে। বিয়ের আগে মণ্ডপে নিয়ে যাওয়ার আগে ওরা ওই চেয়ারেই বসে থাকবে। তারপর চেয়ার সরিয়ে নিলে ওই মণ্ডপে বিয়ের সব খাবার জোগাড় করতে 2-1জনকে কাজে লাগানো হয়েছে। তারপরে শুরু করে দিলাম আসল খেলা। চেয়ার যেখানে রাখা ছিল সেখানে চেয়ারের মধ্যে কেরোসিন তেল ঢেলে দিলাম। তবে কেরোসিন তেলের গন্ধ যাতে ভালোভাবে বোঝা না যায়, তাই চেয়ারের হ্যান্ডেলগুলোতে গুঁড়ো গুঁড়ো ন্যাপথলিন ভালো করে ছড়িয়ে রাখলাম। ন্যাপথলিনের গন্ধে কেরোসিনটার গন্ধটা চাপা পড়ে যাবে। তারপর ওই চেয়ার চলে এলো মণ্ডপে। আমি চেয়েছিলাম 2টোকেই মারতে, ওই মেয়েটাকে আর ওই যে ছেলেটা যে ওকে বিয়ে করতে এসেছিল তাকেও। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ছেলেটা কিন্তু চেয়ারে এসে বসলো না। এদিকে আমি অপেক্ষা করে রয়েছি বাড়ির বাইরে, ছেলেটা আর বসে না। বুঝতে পারছিলাম বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে, একটু পরেই বিয়ে শুরু হয়ে যাবে, তখন আর সুযোগ মিলবে না। তাই তাড়াতাড়ি প্যান্ডেলের এক পাশ দিয়ে গিয়ে অত লোকের ভিড়ে কোনো রকমে ঢুকে পড়লাম। মেয়েটার ঠিক পিছনের দিকে প্যান্ডেলের কাছে। দৌড়ে পিট করা আমার লোককে দিয়ে আগেই প্যান্ডেলে কাপড়ের খানিকটা জায়গা ফুটো করে রেখেছিলাম। চেয়ারে তো কেরোসিন রয়েছে, আর অত মোটা গদির মধ্যে কেরোসিন থাকলে তা পচার সাধ্য কারও নেই। তারপর সুযোগ বুঝে দেশলায় কাঠি চালিয়ে সেই কাঠিটা পেছন দিক দিয়ে মেয়েটার গায়ের উপরে ফেলতেই কাজ হয়ে গেল। আগুন লাগতে শুরু করেছে দেখে আমি চলে গেলাম। জানতাম সে যে বেনারসি শাড়িটা পরে আছে তাতে একবার আগুন লাগলে তাকে বাঁচানো মুশকিল।
তারপর শালা আগুন নিজের খেল দেখালো। আমি সেই দেওয়াল আর প্যান্ডেলের ফাঁক দিয়ে চুপি চুপি বেরিয়ে এলাম। আর ওর বাবা আমাকে দেখতে পেল না, বুঝলি? তুই বলছিস আমি কাজ করতে পারবো না? বললাম না, 7টা খুন করেছি আমি, 7টা। পুলিশ আমার টিকিটাও ছুতে পারেনি। তারপর 4টে রেপ। প্রতাপের গায়ে হাত দেবে এমন ক্ষমতা পুলিশের বাপেরও নেই। বাহ ওস্তাদ, কিন্তু ওই মেয়েটাকে খুন করলে কেন? তোমার কথা না শুনে বিয়ে করতে গেছিল তার জন্য? এ পাড়াতে আসতো। মেয়েটার গায়ের রং একটু শ্যামলা হলেও খাসা দেখতে ছিল। এমন জিনিস কিন্তু সহজে হাতছাড়া করা যায় না। একবার সেসব কথা বলেছিলাম, মেয়েরা পাত্তা দেয়নি। বড্ড দেমাগ। সেই দেমাগের আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। আমি যখন বেরিয়ে আসছি তখন সেই মেয়েটার চিৎকার শুনতে পেয়েছিলাম। তোকে কি বলবো ভাই, মনের মধ্যে যা শান্তি পেয়েছিলাম না, লাইটটা জ্বালিয়েই যেন চোখের সামনে দেখতে পেয়েছিলাম মেয়েটা আগুনের মধ্যে ছটফট করে মরছে। বুকের জ্বালা যেন জুড়িয়ে যাচ্ছিল। যা আমি পাইনি তা আমি অন্য কাউকে পেতেও দেব না। ওস্তাদ, তাহলে আমার কাজটা তুমি করতে পারবে। চলো। এখন কোথায় যাব? আরে ওস্তাদ, চলোই না, তোমার জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। চলো, খাওয়া দাওয়া করে তারপর ওই মেয়েটাকে কিভাবে মারতে হবে তার প্ল্যানটা করতে হবে। খাওয়া দাওয়া শেষ করে প্রতাপের যখন ঘুম ভাঙল তখন সে হাজতে বন্দি। ঘুম ভেঙে প্রথমে সে কিছুই বুঝতে পারেনি। তারপর যখন বুঝতে পারল, হাজতের গড়ার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে সামনের চেয়ারে বসে থাকা আমার দিকে তাকিয়ে বলল, আমায় এখানে নিয়ে এলো কে? তুমি কি করেছি? সে কি ওস্তাদ, তুমি ভুলে গেলে? তোমায় যে কাল রাতে আমার সাথে নিয়ে এলাম, তারপরে বললাম তোমার সাথে আমার বেশ কিছু প্ল্যান করতে হবে। এই জন্যই তো এখানে ঘুমোতে দিলাম। এখন ঘুম ভেঙেছে, এখন তোমার সাথে আমার কথা হবে। তাহলে তুই আমাকে নিয়ে এসেছিস? তুই আমায় চিনিস না, তুই জানিস না আমি কে। সবাই এরকমই বলে, তারপর পুলিশের ডান্ডার বাড়ি পিঠে পড়লে সবকিছুই বাপ বাপ করে বুঝতে পারে। আমি হাতটা তুলে লকেটটা দেখালাম। সাথে সাথেই প্রতাপ তার গলার চেনটায় হাত দিয়ে দেখে লকেটটা সেখানে নেই। সেটা নাচাতে নাচাতে আমি বলতে থাকি, এটা দেখে চিনতে পারছিস প্রতাপ? আমি জানি শুধু এই লকেটটাই কোনো কাজ হবে না। তাই কাল রাত্রে ওই মাঠের মধ্যে আমরা যখন বসেছিলাম তখন তোর সমস্ত কথাই আমি রেকর্ড করে নিয়েছিলাম। তুই নিজে মুখে স্বীকার করেছিস কিভাবে আর কেন মালতী নামে মেয়েটাকে তুই খুন করেছিস। আর তোর নিজের কথার রেকর্ড শোনার পরেই আদালত তোকে শাস্তি না দিয়ে ছেড়ে দেবে না। তুই যেই হোস না কেন, তুই নিজেই বলেছিস তুই 7টা খুন আর 4টে রেপ করেছিস। আশা করব আদালত ওই কেসগুলোকে নতুন করে খোলার অনুমতিও দেবে। তাহলে মোট 7টা আর 4টে 11টা। জেলের ভেতরে বসে প্রতাপের বুকের ভেতরটা কেমন যেন শুকিয়ে আসতে শুরু করেছিল। সে বুঝতে পেরেছিল আমি ছদ্মবেশ নিয়ে নাটক করে তার মুখ থেকে সমস্ত কথা বার করেছি। তাই এবার কাঁদো কাঁদো হয়ে হাত জোর করে প্রতাপ বলল, আমায় ছেড়ে দিন, আমায় ছেড়ে দিন তিনতারকা বাবু। আমি কখনো কিছু করব না, কোনোদিন কিছু করব না। এই সামন্ত, দেখো না, আমার ওস্তাদ আমার সামনেই হাত জোর করছে। এই দেখো, তোমরাও দেখো। এদিকে একবার দেখুন তো বিনয়বাবু, লোকটাকে চিনতে পারেন নাকি? আলো তো খুব একটা ছিল না পিছনের দিকে, তবে পাশের বাড়ির একটা আলো এসে পড়ছিল যতদূর মনে হয়। ওই লোকটাকে দেখেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জামাটাই পরনে ছিল। তাহলে তো হয়েই গেল বিনয়বাবু। শুধু যেদিন কেসটা আদালতে উঠবে সেদিন আপনাকে একবার এসে সাক্ষী দিতে হবে যে আপনি এই লোকটাকে দেখেছিলেন, এটা বললেই হবে। আশা করছি এটুকু আপনি করতে পারবেন। দারোগা বাবু, আমার চোখের সামনে এই লোকটা ওই জলজান্ত মেয়েটিকে পুড়িয়ে মারলো। আপনি ওকে খোঁজার জন্য এত কষ্ট করছেন, আর আমি এইটুকু করতে পারবো না? একবার কেন, আমাকে যতবার যেতে হবে আমি যাবো দারোগা বাবু, আপনি কিছু চিন্তা করবেন না। ব্যাস, তাহলে হয়েই গেল। আপনি এখন আসতে পারেন বিনয়বাবু। এই সামন্ত, নরেন্দ্রমোহনকে খবর দেওয়া হয়েছে? আর গদাধরবাবুর বাড়ির লোককে? সামন্ত বলল, সবাইকে খবর দেওয়া হয়েছে, তারা এসে পড়লো বলে। নরেন্দ্রমোহন আগে এলো। সে চেয়ারে এসে বসতেই প্রিয়নাথ বলে উঠল, নরেন্দ্রমোহন, আমি তোমার কথা রেখেছি। ওই যে গড়াদের ওপারে যে বসে রয়েছে,
সেই আসলে মালতীকে খুন করেছিল। নরেন্দ্রমোহন লোকটার দিকে ভাবলেশীন চোখে তাকালো, তারপর বলল, আমি জানতাম দারোগাবাবু আপনি মালতীর খুনিকে ঠিক খুঁজে বার করতে পারবেন। আপনি যখন প্রথম দিন আমার বাড়িতে এসেছিলেন তখনই আপনার কেমন যেন মনে হয়েছিল আপনি কাজটা করতে পারবেন। নরেন্দ্রমোহন আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই গদাধরবাবু আর জয়গোপালবাবু থানায় এসে ঢুকলেন। নরেন্দ্রমোহন কিছু না বলেও উঠে বাইরের দিকে চলে গেল। গদাধরবাবু বললেন, শুনেছি আপনি আর কি সেই অপরাধীকে ধরতে পেরেছেন যে আমার মেয়েকে খুন করেছে? আপনি ঠিকই শুনেছেন গদাধরবাবু। এই যে যাকে দেখতে পাচ্ছেন তার নাম প্রতাপ বিশ্বাস। এই আপনার মেয়েকে সেদিন খুন করেছিল। গদাধরবাবু রাগে এগিয়ে গেলেন জেলের দিকে। তারপর জেলের গড়াতের ফাঁক দিয়ে হাত দুটো ঢুকিয়ে চেপে ধরলেন প্রতাপের গলা। তোকে আমি ছাড়বো না, তোকে আমি খুন করে ফেলবো। আমি আর কনস্টেবল মিলে গদাধরবাবুকে ছাড়িয়ে আনলাম। গদাধরবাবুকে কোনো রকমে শান্ত করতে হলো। জয়গোপালবাবু নিজেকে যথেষ্টই শান্ত রেখেছিলেন। এবার তিনি বললেন, দারোগা বাবু দেখবেন এ যেন কোনোভাবে ছাড়া না পায়। আমাদের দিক থেকে যত রকম সাহায্য প্রয়োজন আপনি সবটা পাবেন। আপনাদের সাহায্য তো অবশ্যই প্রয়োজন। এমনকি গদাধরবাবুর স্ত্রী রমলা দেবীকেও প্রয়োজন হলে আদালতে আসতে হবে। আমি এই কেসে কোনো ত্রুটি রাখতে চাই না। ওই প্রতাপকে আমি এমন শাস্তি দেব যে পুলিশের যে কত ক্ষমতা সেটাও বুঝতে পারবে। আমারই ভুল, সবকিছু আমার জন্যই হয়েছে। সব সময় আমি আমার ইচ্ছে সবার উপরে চাপিয়ে দিয়ে এসেছি। যদি এটা না হতো তাহলে আমার মেয়ে আমায় সবটা বলতে পারতো, তাহলে এত কিছুই হতো না। আমারই ভুল। দেখুন গদাধরবাবু, যেটা হবার সেটা তো হয়ে গেছেই। এখন শুধু শুধু এসব নিয়ে ভেবে কোনো লাভ নেই। এখন আমাদের যেটা করার সেটা করতেই হবে। আপনি একটু স্থির থাকুন। জয়গোপালবাবু, আপনি গদাধরবাবুকে বাড়ি নিয়ে যান। আশা করছি এরপর আর আপনার কোনো সমস্যা হবে না। কেসটা এক সময় আদালত পর্যন্ত করালো। প্রতাপের বিরুদ্ধে সাক্ষী দিল বিনয় হালদার, রমলা দেবী, এমনকি আরও অনেকে যারা সেই দিন বিয়েবাড়িতে উপস্থিত ছিল। এবং অনেকেই জানালো মালতীকে যে প্রতাপ উত্ত্যক্ত করত সেটা তারা নিজেরাও দেখেছে। এবং আমার সহায়তার জন্য প্রতাপের ওপরে যে 7টা খুন এবং 4টে ধর্ষণের কেস ছিল সেটাও নতুন করে খোলা হলো। এর মাঝে আমি একবার নরেন্দ্রমোহনের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু অবাক হয়ে দেখেছিলাম তার দরজায় তালা ঝুলছে। সে কোথায় যে চলে গেছে সে ব্যাপারে আর আশেপাশের কেউই কিছু বলতে পারল না। ব্যাপারটা আমার ঠিক বলে মনে হলো না, কিন্তু তবু আমার কিছুই করার নেই। আসলে যেদিন আদালতের শেষ শুনানি ছিল সেদিন থেকে আমি নরেন্দ্রমোহনকে আর দেখতে পাইনি। তাই সে ব্যাপারটা তাকে জানাতে গিয়েছিলাম, কিন্তু তাকে আর পেলাম না। এমনকি জয়গোপালবাবু পর্যন্ত নরেন্দ্রমোহনের ব্যাপারে কিছুই জানতে পারলেন না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।